সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। সবাই হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুল। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুল। আচ্ছা, এর আজকে লেকচার 1। তারিখ হচ্ছে 17, তাই তো? তাহলে প্রথম যে জিনিসটা কেন দরকার পড়ছে যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস আমি কেন পড়তে চাইছি। আর ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস কেন পড়তে চাইছি যদি তুমি সেইভাবে দেখো, তাহলে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে এই যে যদি তুমি কোনো একটা অ্যাটম বা মলিকুল, মানে কেমিস্ট্রির লোকেরা বা লোকেরা তো অ্যাটম বা মলিকুলস নিয়ে ইন্টারেস্টেড, আমাদের ঘর সংসার কিন্তু ওই অ্যাটম বা মলিকুলস নিয়ে। আমরা তবু ফিজিক্যাল কেমিস্ট্রির লোকেরা অ্যাটম বা মলিকুলস নিয়ে ঘর সংসার একটু কম করি, কিন্তু অর্গানিক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি বেসিক্যালি শুরুই হচ্ছে তোমার বেশি ওই ওই ধরনের অ্যাটম বা মলিকুলস নিয়ে। আচ্ছা, বা অ্যাটম বা মলিকুলস সেটাকে যদি তুমি কাটাছাড়া করো, সেখান থেকে তুমি মূলত কি পাও? তুমি যেটা পাও সেটা হচ্ছে কিছু নেগেটিভলি চার্জ ইলেকট্রনস পাও আর কিছু পজিটিভলি চার্জ প্রোটনস পাও বা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস পাও। তাহলে এই যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর নেগেটিভলি চার্জ ইলেকট্রনস এর কম্বিনেশনটা দিয়ে বেসিক্যালি তৈরি হয়েছে তোমার অ্যাটমস বা মলিকুলস। অ্যাটমের ক্ষেত্রে একটা নিউক্লিয়াস, মলিকুলের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস আছে এটা। আচ্ছা, এবারে যেহেতু যে মেন ইনগ্রেডিয়েন্টস অফ অ্যান অ্যাটম আর মলিকুল তারা যেহেতু চার্জ পার্টিকেলস, এবং সেই চার্জ পার্টিকেলস গুলো তাদের ওরিয়েন্টেশন, হ্যাঁ, তাদের ডিস্ট্রিবিউশনস ইত্যাদি ওই মলিকুলের বেশ কিছু প্রপার্টির জন্ম দেবে, যেটাকে আমি নাম দিচ্ছি ইলেকট্রিক্যাল প্রপার্টিজ। যেমন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইনডিউস ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক্যাল পোলারাইজিবিলিটি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই যে চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন তার মতো করে কোন একটা পার্টিকুলার মলিকুল পোলার বা নন পোলার হতে পারে, অর্থাৎ তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে পারে বা না থাকতে পারে, এটা তো ঠিকই আছে, সেটা তার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতেই আমি তার ডাইপোল মোমেন্ট আছে কি না আছে আমি বলতে পারবো। এবং ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে এই যে ডাইপোল মোমেন্ট আছে কি না আছে, অর্থাৎ মলিকুলটা পোলার না নন পোলার, তার উপরে বেশ করে পোলার সলভেন্টে তার সলিবিলিটি, তার মেল্টিং পয়েন্ট, তার বয়লিং পয়েন্ট, তার ভোলাটিলিটি, এই ধরনের ফিজিক্যাল প্রপার্টিগুলো যেমন কন্ট্রোল হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু জাস্ট ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটা হয়তো ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার ইলেকট্রিক ফিল্ড থেকেও হতে পারে আর কি, তার সাথে ইন্টারাকশনের জন্য যে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জের জন্য সে লাইট অ্যাবজর্ব করবে বা লাইট এমিট করবে, এই যে জায়গাগুলো সেখানেও ইলেকট্রিক্যাল মানে তোমার ইলেকট্রিক্যাল প্রপার্টি যে মলিকুলস হচ্ছে অ্যাসোসিয়েটেড হচ্ছে, সেই ধরনের স্পেকট্রোস্কোপিক প্রপার্টিগুলো আমাকে বুঝতে হবে। এবং অনেক ক্ষেত্রেই বেশ কিছু কেমিক্যাল প্রপার্টিজ, হ্যাঁ, কেমিক্যাল প্রপার্টি মানে যে চার্জ ডিস্ট্রিবিউশনটা কেমন তার মতো করে সেই ইলেকট্রন ডোনেটিং হবে না ইলেকট্রন টেকিং হবে, সেইগুলো ইলেকট্রন উইথড্রয়িং হবে, সেগুলো তোমার বুঝতে হবে। সেই মতো করে ইন্ডাকটিভ এফেক্ট, সেখান থেকে ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, সেইখান থেকে যে বিভিন্ন রিয়াক্টিভিটি, তার নিউক্লিওফিলিসিটি, তার বেসিসিটি, এই ধরনের যে কেমিক্যাল প্রপার্টিসগুলোও আছে, সেই প্রপার্টিসগুলোও কিন্তু দেখো ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ দ্য মলিকুলস দিয়ে রিলেটেড। তার মানে যেটা কথা হচ্ছে যে তুমি ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ইভেন যদি চার্জ ডিস্ট্রিবিউশন থেকে দেখো, সেইখান থেকে তার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকতে পারে বা না থাকতে পারে, তার মতো করে মলিকুলটা পোলার বা নন পোলার হবে। এবং সেই পোলার নন পোলার হওয়া বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যেটা বা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট তার ম্যাগনিটিউডটা বেশি বা কম, তার উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। যেমন বেশ কিছু ফিজিক্যাল প্রপার্টিজ নির্ভর করে, প্রচুর কেমিক্যাল প্রপার্টিজ নির্ভর করে, এবং স্পেকট্রোস্কোপিটাও বেসিক্যালি দাঁড়িয়ে আছে হচ্ছে ওই ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের সঙ্গে লাইটের ইলেকট্রিক ফিল্ডের ইন্টারাকশনের উপরে। মোর ইম্পর্টেন্টলি যদি তুমি আবার ওই যে মলিকুলটা যেটা তোমার ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে ছিল, সেই ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে মলিকুলটা থাকতে থাকতে যদি সেখানে কোনো একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, সেই ইলেকট্রিক ফিল্ডটা যেটা বলছিলাম যে ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন,
তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক ফিল্ড আছে সেখান থেকেও আসতে পারে। এবারে যদি তুমি এটা দাও তাহলে দেখবে যে ওই ডাইপোল মোমেন্টটা কিছুটা চেঞ্জ হচ্ছে, বা যে মলিকুলটা নন পোলার ছিল তার একটা ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। সেখান থেকে তুমি ইনডিউস ডাইপোল মোমেন্ট পাবে, পোলারাইজেশন পাবে, পোলারাইজেবিলিটি পাবে। তাহলে এই জিনিসগুলোও কিন্তু আমাদের আলোচনার বিষয়ের মধ্যে পড়বে। তাহলে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস মানে বেসিক্যালি আমি কি পড়তে যাচ্ছি সেইটা একটুখানি জাস্ট লিখে দেওয়া দরকার। তাহলে আমি কি পড়তে চলেছি, আমি যেটা পড়তে চলেছি মানে জাস্ট একটু শুরু থেকে যদি আমি আরম্ভ করি, সেটা হচ্ছে এই যে মানে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকুলস যেহেতু বলা হয়েছে, আমি অ্যাটমটাকে এখানে কনসিডার করছি না। অ্যাটমটা সার্টেনলি ইম্পর্টেন্ট অন্য কনটেক্সটে, আমি এখানে মলিকুল নিয়ে কথাবার্তা বলছি। হ্যাঁ, তাহলে মলিকুল ক্যান বি seen as a collection of চার্জ পার্টিকেল। মলিকুলসটা কি, মলিকুলসটা কি তুমি এইরকম ভাবে মলিকুলটাকে ট্রিট করতে পারো বা দেখতে পারো, সেটা হচ্ছে এটা কালেকশন অফ চার্জ পার্টিকেল। তার মধ্যে তোমার যেটা আছে নেগেটিভলি চার্জ ইলেকট্রনস আছে, আর তার সাথে পজিটিভলি চার্জ নিউক্লিয়াই আছে। হ্যাঁ, মানে অ্যাটম হলে একটা নিউক্লিয়াস, কিন্তু যদি মলিকুল কনসিডার করো, ধরো ওয়াটার মলিকুল কনসিডার করো, তাকে তিনটে নিউক্লিয়াস আছে। তাহলে মলিকুলসকে তুমি এইরকম করে ভাবতে পারো, কালেকশন অফ চার্জ পার্টিকেল, নেগেটিভলি চার্জ ইলেকট্রনস আছে আর পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আছে। এবারে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে এই চার্জগুলো কেমন করে ওরিয়েন্টেড আছে বা ডিস্ট্রিবিউটেড আছে, তার মতো করে বেশ কিছু প্রপার্টি তো আছে। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম জিওমেট্রি, ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে মানে বেসিক্যালি আমি বলছি, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ এন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাট ইকুইলিব্রিয়াম জিওমেট্রি দিস চার্জেস ক্যান বি distributed in a way to give the most stable structure। চার্জগুলো এমন ভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে যাতে করে মোস্ট স্টেবল স্ট্রাকচারটাকে পাই। At equilibrium geometry these charges can be distributed in a way to give the most stable structure। এইটা এবারে এই ডিস্ট্রিবিউশনটা কেমন তার উপরে নির্ভর করে মলিকুলটা পোলার বা নন পোলার হতে পারে আর কি। তাহলে ডিপেন্ডিং on this charge distribution, the molecule can have a permanent dipole moment or not। একটা পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকতে পারে বা না পারে। ঠিক আছে, তাহলে আমি কোন কোন ইলেকট্রিক্যাল প্রপার্টিতে কথাবার্তা বলবো, একটা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট। এই পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট একটা কোয়ান্টিটি যেটা নিয়ে আমাকে কথাবার্তা বলতে হতে পারে। এবারে এর সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম জিওমেট্রিতে না দেখে যদি আমি ইন প্রেজেন্স অফ এনি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দেখি, ইন প্রেজেন্স অফ এনি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, equilibrium charge distribution can be distorted। এইটা this gives induced dipole moment, পোলারাইজেশন, এবং সেই পোলারাইজেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে পোলারাইজেবিলিটি। এটা তার মানে দেখো যে যখন ইকুইলিব্রিয়াম জিওমেট্রি তার পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকছে বা না থাকছে সেইটা নিয়ে যখন আমাকে কথাবার্তা বলতে হবে, তার সঙ্গে সঙ্গে আর কি কথাবার্তা বলতে হবে
ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড তোমাকে ইনডিউস ডাইপোল মোমেন্ট বলে একটা কোয়ান্টিটি আছে, সেটা নিয়ে কথাবার্তা বলতে হবে। পোলারাইজেশন বা পোলারাইজেবিলিটি, এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। তাহলে যখন আমি ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ মলিকিউলস বলবো, তখন বেসিক্যালি এই তিনটে জিনিস আমার দরকার। একটা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, একটা হচ্ছে ইনডিউস ডাইপোল মোমেন্ট, আর একটা হচ্ছে পোলারাইজেশন এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পোলারাইজেবিলিটি। তাহলে এই তিনটে জিনিস নিয়ে মূল আলোচনাটা আমাকে করতে হবে। এবং এর সাথে আরো যে আলোচনাটাকে করতে হবে সেটা হচ্ছে এই যে যে এই যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ গুলো আছে, হ্যাঁ, এই ইলেকট্রিক্যাল প্রপার্টিজ যেগুলো আমি আলোচনা করছি আর কি, সেগুলো যে আছে সেটা ডাইপোল মোমেন্ট হতে পারে, ইনডিউস ডাইপোল মোমেন্ট হতে পারে, বা পোলারাইজেশন বা পোলারাইজেবিলিটি হতে পারে। তারা কেমন করে তোমাকে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ গুলোকে কন্ট্রোল করছে। তাহলে আমাকে যেটা দেখতে হবে যে এফেক্ট অফ দিস electrical properties in determining physical properties of the molecule, chemical property of the molecule আর তার সঙ্গে হচ্ছে স্পেকট্রোস্কোপিক প্রপার্টিজ অফ দ্য মলিকুল। এই তিনটে জিনিস যে আমি প্রথমে ওই জিনিসগুলোকে একটু বুঝে নেব, মানে ওই জিনিসগুলোকে মানে ওই যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ যে তিনটে আমি বললাম, একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, একটা হচ্ছে তোমার ইনডিউস ডাইপোল মোমেন্ট, আর 3 নম্বর হচ্ছে পোলারাইজেশন, এবং সেখান থেকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হবে পোলারাইজেবিলিটি। এই তিনটে জিনিস বুঝে নেব এবং সেই সেই তিনটে জিনিস কেমন করে তোমার ফিজিক্যাল প্রপার্টিজ গুলোকে কন্ট্রোল করছে সেটাকে দেখা, কেমিক্যাল প্রপার্টিজ গুলো কেমন করে কন্ট্রোল করছে সেটাকে দেখা, আর স্পেকট্রোস্কোপিক প্রপার্টিজ গুলো কেমন করে কন্ট্রোল হচ্ছে সেটা দেখা। মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যখন কোনো একটা মলিকুল সেখানে তুমি লাইট ফেলছো, লাইটকে ফর দ্য টাইমিং তুমি ধরে নেবে ইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেখানে তোমার একটা ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। লাইট যখন মলিকুলে ইনসিডেন্ট হলো, সেই লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সঙ্গে মলিকুলের যে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, সেটা হতে পারে ডাইপোল মোমেন্ট বা ইনডিউস ডাইপোল মোমেন্ট বা পোলারাইজেশন বা পোলারাইজেবিলিটি, তাদের মধ্যে ইন্টারাকশনস হচ্ছে। এবং সেই ইন্টারাকশনসটা কেমন তার উপরে নির্ভর করে হতে পারে যে মলিকুল লাইট থেকে এনার্জি নিয়ে অ্যাবজর্পশন হলো, অথবা মলিকুল লাইটকে এনার্জি ছেড়ে দিলে করে এমিশন হলো। তাহলে আমরা দেখবো যে পার্টিকুলারলি ক্লাসিক্যাল অ্যান্ড সেমি ক্লাসিক্যাল থিওরি অফ মলিকুলার স্পেকট্রোস্কোপি, সেইখানে কিন্তু এই চার্জের সঙ্গে বা ইলেকট্রিক্যাল প্রপার্টিজগুলোর সঙ্গে লাইটের যে ইলেকট্রিক ফিল্ড তার ইন্টারাকশনসটাই অ্যাকচুয়ালি ড্রাইভিং ফোর্স হবে whether a particular molecule can absorb or emit। ঠিক আছে, সেই যে পার্টিকুলার জায়গাটা সেটাও কিন্তু আমাদের এমফ্যাসিসের জায়গায় থাকবে বা আলোচনার জায়গায় থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল ব্যাপারটা, মানে আমরা তাহলে কোন জিনিসটাকে কভার করতে চাইছি আর কি, সেইটা আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে মানে আমি ঠিক মানে যেহেতু এই ব্যাচটা হচ্ছে তোমার বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্টস আছে, বিভিন্ন ক্যাটাগরি, মানে কেউ কেউ অনেকটা সিনিয়র, কেউ কেউ অনেকটা জুনিয়র। আমি ফার্স্ট ইয়ারে মানে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার কাউকে নর্মালি এই ক্লাসটা থেকে অ্যালাউ করিনি, কিন্তু তোমার ফোর্থ সেমিস্টার অনওয়ার্ডস আমি অ্যালাউ করেছি, কারণ অনেক জায়গাতে ফোর্থ সেমিস্টারে এই পার্টটা আছে, সিডকাসে এই পার্টটা আছে আর কি। আবার কেউ কেউ আছে যাদের এমএসসি শেষ হয়ে গেছে, যারা নেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য এই পার্টটা আছে। এবারে তোমাদেরকে মানে ওই যে বললাম যেহেতু 4 বছরের জুনিয়র সিনিয়র তাদের একটা মিক্সচার আছে, কে কতটা জানে সেটা সম্বন্ধে আমি কোনো প্রি অ্যাজাম্পশন না করে আমি একটা কমপ্লিট সিরিজ অফ লেকচার দেওয়ার চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি তোমার ধরো হায়ার সেকেন্ডারি নলেজটা আছে, মানে হায়ার সেকেন্ডারি নলেজটা আছে, সেইটার উপরে বেশ করে আমি পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। হয়তো এর মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের হয়তো খুব বাচ্চাদের পড়াচ্ছে এরকম মনে হতে পারে, হয়তো কিছু কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো তুমি অলরেডি জানো, তুমি আবার শুনছো, সেটা তোমার পক্ষে হয়তো বিরক্তির উদ্বেগ করতে পারে। কিন্তু যাই হোক, মানে একটুখানি টলারেট করবে, আশা করা যায়। মানে একটা নর্মাল সিলেবাসে আর কি, স্ট্যান্ডার্ড সিলেবাসে যতখানি পোর্শন থাকে সেই পোর্শনটা আমরা সবটা কমপ্লিট করতে পারবো। আচ্ছা, এবারে আমি ওই এই যে প্রপার্টিগুলো বলা হলো, মানে ডাইপোল মোমেন্ট, ইনডিউস ডাইপোল মোমেন্ট, পোলারাইজেশন এবং পোলারাইজেবিলিটি,
এবং তাদের যে এফেক্ট অন ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ অ্যান্ড স্পেকট্রোস্কোপিক প্রপার্টিজ, সেগুলো না এই আন্ডারস্ট্যান্ডিংগুলো পরিষ্কার করার মানে বলে এই কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করার আগে এই জিনিসগুলোকে ঠিক ঠিক করে বোঝার জন্যে আমরা ইলেকট্রোস্ট্যাটিকের যে বেসিক কিছু লজ আছে বা ইলেকট্রোস্ট্যাটিকের যে বেসিক কিছু কনসেপ্টস আছে, সেই কনসেপ্টসগুলো ফর দ্য টাইম নিয়ে একটু বলে নেওয়ার চেষ্টা করছি আর কি। এইটা একটুখানি দেখো, তোমরা অনেকটাই জানো, কিন্তু আমি এইটা ছেলেদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ যখন তুমি অ্যাটমিক স্ট্রাকচার পড়বে, মলিকুলার স্পেকট্রোস্কোপি করবে, হ্যাঁ, এগুলো তো ফিজিক্যাল কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট কতগুলো চ্যাপ্টার। সেখানে আমি দেখেছি যে ওই মানে খুব বেসিক কিছু গন্ডগোল লোকের হয়, সেটা হচ্ছে এই যে সিজিএস ইউনিটে লিখছে আর এসআই ইউনিটে একটা জিনিস লিখছে, সিজিএস থেকে এসআই সে আলাদা করে মনে রাখছে বা আলাদা করে ফ্রম স্ক্র্যাচ ডিরাইভ করার চেষ্টা করছে। সিজিএস থেকে এসআই এ দেখো এমনিতে কি হয়, এমনিতে মেকানিক্যাল যে ধরনের প্রবলেমগুলো আমি দেখি, নিউটনস ল, সেটা সিজিএসও ফর্মটা যেমন দেখতে, এসআইও ফর্মটা এক্স্যাক্টলি একই রকমের দেখতে। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটিজমে যেটা সুবিধে বা মানে অসুবিধা আর কি, সেটা হচ্ছে এই যে বেসিক কিছু জায়গায় একই রকম থাকছে বটে, কিন্তু কিছু টার্মস অ্যাডিশনালি চলে আসে। তুমি দেখবে যে সিরিয়াস ইউনিটে অ্যাবসলিউট বা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম এরকম কোনো টার্ম তুমি কোথাও শুনবে না। মানে সরি, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম বা রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এই ধরনের টার্ম তুমি কোথাও কিছু শুনবে না। কিন্তু এসআই ইউনিটে কিন্তু ওইগুলো প্রচুর ইউজ করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি আর কি। তারপরে কোথাও চার্জটা কুলম, কোথায় হচ্ছে ইস্যু, কোথাও ফোর্সটা নিউটন, কোথাও ফোর্সটা হচ্ছে ডাইন, ইলেকট্রিক ফিল্ড কি, ইলেকট্রিক পোটেনশিয়াল কি, কুলমস ল কি, গসেস লই বা কি। এই যে বেশ কিছু কিছু জিনিসপত্র আছে আর কি, যে জিনিসগুলো একটুখানি বুঝে নেওয়ার দরকার পড়ে, এবং সেই সঙ্গে সঙ্গে ইউনিট ডাইমেনশন, নিউমেরিক্যাল প্রবলেম করতে গিয়ে যাতে কোনো অসুবিধা না হয়, এইসব জিনিসগুলো দরকার আর কি। সেই জন্য আমরা প্রথম যে জিনিসটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু বেসিক কনসেপ্টস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। তাহলে সাম বেসিক কনসেপ্টস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে এখন কথাবার্তা বলবো না, কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে পরে কোনো এক সময় কথাবার্তা বলা যাবে, কিন্তু এই সাম বেসিক কনসেপ্টস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এইটা একটুখানি তুলে নেওয়ার দরকার। আগে তোমরা বলো তো, যে এই যে বেসিক কনসেপ্টস অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ইত্যাদি বলছি, ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফান্ডামেন্টাল ল কি? ইলেকট্রোস্ট্যাটিকের ফান্ডামেন্টাল লটা কি জানো? কুলম্বের ল। কুলম্বের ল। একদম, কুলম্বস ল। কুলম্বস ল, অনেকে গসেস ল বলে, গসেস ল কিন্তু নয়। কুলম্বস ল হচ্ছে ফান্ডামেন্টাল ল, আর কুলম্বস ল এটা হচ্ছে মানে মোস্ট ফান্ডামেন্টাল ল ইলেকট্রোস্ট্যাটিক, ফান্ডামেন্টাল ল ইলেকট্রোস্ট্যাটিক। ঠিক আছে, তাহলে ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক। আমি ব্যাপারটাকে শুরু করছি এইরকম ভাবে, ধরে নাও যে Q1 আর Q2 দুটো পয়েন্ট চার্জেস, ফর দ্য টাইম বিং পয়েন্ট চার্জ দিয়ে আমরা শুরু করছি আর কি। তাহলে Q1 Q2 আর 2 পয়েন্ট চার্জেস। এটা কোথায় বসানো আছে? ধরে নাও মিডিয়ামে বসানো আছে, প্লেসড ইন এ মিডিয়াম। আর এদের মধ্যে যে ডিস্টেন্সটা ধরে নাও আর, পেছনে মিডিয়াম উইথ এ সেপারেশন অফ আর, তাহলে আর ডিস্টেন্স সেপারেটেড আছে। এবার কুলম্বস ল কি বলছে? কুলম্বস ল স্টেটস দ্যাট, তার দুটো ইম্পর্টেন্ট পার্ট আছে। একটা হচ্ছে যে তোমার ফোর্স বিটুইন দিস টু চার্জেস, এই দুটো চার্জের মধ্যেকার যে ফোর্সটা, হ্যাঁ, সেইটা হচ্ছে 1 নম্বর প্রপোর্শনাল টু এই দুটো চার্জের গুণফল, হ্যাঁ,
দুটো চার্জের গুণফল তার সঙ্গে প্রপোর্শনাল। আর 2 নম্বর, দিস ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাদের মধ্যে সেপারেশন যদি আর হয় তাহলে আর তার স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আর যে দুটো চার্জ আছে এদের গুণফলের সঙ্গে হচ্ছে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কি দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে যে তাহলে এফটাকে তুমি লিখছো একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তাহলে কে লিখে দিলাম ইন্টু Q1 Q2 বাই r², যেখানে কে ইজ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কুলম্বস লয়ের যে নর্মাল ফর্মটা, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে থাকছে, তার সঙ্গে যেটা থাকবে হচ্ছে Q1 Q2 বাই r²। আর এখানে দেখো যে জিনিসটা আমি লিখেছি সেটা হচ্ছে সিজিএস এর মতো করে লিখেছি, কিন্তু খেয়াল রাখবে ফোর্সটা কিন্তু তোমার একটা ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সটা যদি ভেক্টর কোয়ান্টিটি থাকে তাহলে ডান দিকটাও তুমি ভেক্টর কোয়ান্টিটির মতো করে লিখতে পারো আর কি। মানে আমি এখানে জাস্ট ম্যাগনিটিউডের মতো করে লিখেছি। কেউ যদি মনে করে যে পুরো জিনিসটাকে ভেক্টর দিয়ে লিখবে তাহলে সে বাঁ দিকে যে ভেক্টর লিখবে, আর ডান দিকে সে বেসিক্যালি ইউনিট ভেক্টর লিখবে, যে ইউনিট ভেক্টর হচ্ছে ফোর্সের ডিরেকশন বরাবর হচ্ছে ইউনিট ভেক্টর আর কি। মানে কেউ এটাকে জাস্ট ভেক্টর সাইন দিয়ে যদি লেখে তাহলে এখানে একটা ইউনিট ভেক্টরটা লিখবে, এবং ইউনিট ভেক্টরটা বেসিক্যালি অ্যালং দ্য ডিরেকশনস অফ আর হয়। আরটা নর্মালি হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিক পর্যন্ত মাপা হয়, কিন্তু যখন সেম চার্জ থাকবে সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যে লাইনটা তুমি কনসিডার করছো সেই লাইন বরাবর ইউনিট ভেক্টর যদি তুমি জানো তাহলে সেই ফোর্সটাকে তুমি জাস্ট লিখে ফেলতে পারো, তো অসুবিধা কিছু নেই। আমরা এখন ওই সিজিএস এর মতো করেই পুরো ব্যাপারটাকে ভাবছি, এসআই এ পরের দিকে খুব ইজিলি চলে যাওয়া যাবে, খুব অসুবিধা কিছু নেই। তুমি যদি ম্যাগনিটিউড জানো আর ডিরেকশন সম্বন্ধে তোমার ধারণা থাকে, ডিরেকশনটা আমি দেখি না যে ডিরেকশনটা কাজ করছে কি বরাবর, এই ফোর্সের ডিরেকশনটা কিন্তু সবসময়ই হচ্ছে এই যে দুটো পয়েন্ট তাদের মানে কম্বাইন লাইন বরাবর কাজ করছে। এবার কোন দিক থেকে কোন দিকে কাজ করছে সেই যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা কিন্তু এই কোন দুটো চার্জ তুমি নিচ্ছ তাদের রিলেটিভ সাইন তার উপরে কিন্তু নির্ভর করবে। হ্যাঁ, মানে বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখবে যে Q1 এবং Q2 এরা যদি সেম সাইন হয়, অর্থাৎ দুজনেই পজিটিভ চার্জ বা দুজনেই নেগেটিভ চার্জ হয়, তাহলে একটা রিপালশন হবে। আর যদি তারা অপোজিট চার্জ হয়, একজন প্লাস এবং একজন মাইনাস হয়, তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন হবে। তাহলে একটা জিনিস এখানে বলে নিই যে ইফ Q1 and Q2 are of same sign, then there will be repulsion between these two charges. আর উল্টো দিকে on the other hand, if Q1 and Q2 are of opposite sign, then there will be attraction between these two charges. এটা হলো এটা। আর এখানে তোমার ফোর্সের যে ডিরেকশনটা যদি তুমি জানো, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তার ডিরেকশনটা হবে যে অ্যালং দ্য ডিরেকশন অফ আর। তাহলে ডিরেকশন অফ ফোর্স will be along the direction of r, ডিরেকশন অফ আর। আর এর ডিরেকশন বরাবর হচ্ছে তোমার এই এর ডিরেকশনটা কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এই যে তুমি ফোর্সটাকে জাস্ট কে ইন্টু Q1 Q2 বা r² করলে, এটা ফান্ডামেন্টালি মানে একদম কুলম্বস লয়ের যে মেন স্ট্রাকচারটা আমি এখানে লিখলাম, কিন্তু কে সেটাকে জাস্ট সিম্পলি এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বলেছি, সেই কেটা ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ইত্যাদিগুলো আমাকে একটু বুঝতে হবে। এই বোঝাটাতেই হচ্ছে সমস্যাটা। এই কে এর যখন মানটা আমি বুঝতে চাইবো তখন দেখবো সিজিএস এ সেটা যেমন, এসআই এ কিন্তু জিনিসটা অন্যরকম। অর্থাৎ বেসিক বা ফান্ডামেন্টাল লয়ের যে মূল জায়গাটা সেটা হচ্ছে Q1 Q2 তাদের গুণফলের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল ফোর্সটা, আর তাদের মধ্যে যে সেপারেশনটা আছে তার স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা ইনট্যাক্ট রইল। যদি কে তার
ম্যাগনিটিউড বা এক্সপ্রেশন বা তার ভ্যালুটা সেটা কিন্তু সিস্টেম মানে ইউনিট সিস্টেম টু ইউনিট সিস্টেম কিন্তু ভ্যারি করছে। তাহলে যেটা কথা সেটা হচ্ছে এই যে এক্সপ্রেশন অফ কে ভ্যারিজ ফ্রম ইউনিট সিস্টেম টু ইউনিট সিস্টেম, ইউনিট সিস্টেম টু ইউনিট সিস্টেম। আচ্ছা, আমি প্রথমে যে কাজটাকে করবো সেটা হচ্ছে সিজিএসি জিনিসটা কেমন দেখতে হয় সেটা দেখতে যাচ্ছি। তাহলে ইন দা সিজিএস ইউনিট সিস্টেম কি হচ্ছে সেটা একটু প্রথমে দেখে নিই। আচ্ছা, সিজিএস ইউনিট সিস্টেম যখন নিয়ে কথাবার্তা বলবো তখন যেটা হচ্ছে যে যদি এই প্রথমে যেটা লিখেছিলাম যে চার্জেস আর প্লেসড ইন এ মিডিয়াম, একটা মিডিয়ামের মধ্যে যা রাখা আছে, যদি কোনো একটা মিডিয়াম থাকে তাহলে ইফ দ্য চার্জেস আর প্লেসড ইন এ মিডিয়াম দেন ফোর্সটা লোকে এইরকম ভাবে লেখে, একটা ডি এখানে লেখে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার এরকম লেখে। এই যে ডিটা কি সেটা আমরা দেখবো। এই ডিটাকে বলা হয় ডি ইজ কল দ্য আচ্ছা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, কল দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। এই ডিটাকে বলা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, ঠিক আছে। if the charges are placed in a medium then F equal to d Q1 Q2 by r square d এটাকে বলা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, ঠিক আছে। ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মানে আমি পরে বলছি। আচ্ছা, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট খায় না মাথায় দেয়, এ অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করে সেটা নিয়ে একটু কথাবার্তা বলছি, জাস্ট শুধু তুমি মনে রাখো যে ডিটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে টার্মটা অন্তত শিখে রাখো যে এটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি মিডিয়াম না থেকে তোমার ভ্যাকুয়াম থাকতো, if the charges are placed in vacuum then কি হবে, দেন ফোর্সটাকে আমি ধরো F0 নাম দিলাম, সেটা জাস্ট ডিটা কিছু নেই, ডি টার্মটা জাস্ট সিম্পলি নেই। তার মানে যেটা দাঁড়াচ্ছে কি, তাহলে এখান থেকে যেটা আমি বলতে পারছি যে ডাইলেকট্রিক কথা ডিটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে ফর ভ্যাকুয়াম। তাহলে বাই কনভেনশন হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য ভ্যাকুয়াম সেটাকে জাস্ট 1 ধরে নেওয়া হয়, ডি ইকুয়াল টু 1 ফর দ্য ভ্যাকুয়াম। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ফর দ্য ভ্যাকুয়াম সেটাকে 1 ধরে নেওয়া হয়, ঠিক আছে। তখন ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই আর স্কয়ার এরকম দাঁড়িয়ে গেল। আর এবারে দেখো যে যখন মিডিয়ামে থাকছে তখন ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা হচ্ছে তোমার, ও সরি একটা জিনিস ভুল হয়েছে, ডিটা নিচে, হ্যাঁ একটা জিনিস ভুল হয়েছে, এই ডিটা কিন্তু নিচে, হ্যাঁ ডিটা নিচে থাকবে, হ্যাঁ Q2 বাই ডি আর স্কয়ার ডিটা নিচে থাকবে, হ্যাঁ। আর যখন ভ্যাকুয়ামে থাকছে তখন ওই ডিটার ভ্যালুটা জাস্ট তোমার 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যে এই যে দুটো ইকুয়েশন তুমি লিখলে, আমি ইকুয়েশনগুলোর নামগুলো লেখা হচ্ছে না, এইটা তোমার 1 নম্বর ইকুয়েশন, এইটা 2 নম্বর ইকুয়েশন, এইটা হচ্ছে তোমার 3 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম ইকুয়েশন 2 and 3 একটা জিনিস খেয়াল করে দেখো যে ডিটা দাঁড়িয়ে যাচ্ছে কি F0 বাই এফ হয়ে যাচ্ছে। তুমি যদি F0 কে F দিয়ে ভাগ করো তাহলে দেখো তুমি ডিটা পেয়ে যাচ্ছ। দেখো এইখান থেকে কিন্তু এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা ফিজিক্যাল মানে বেরিয়ে আসছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট F0 বাই এফ। তার মানে দুটো চার্জ তুমি নিয়েছো Q1 Q2, তাদের মধ্যে ডিস্টেন্স আরটাকে ফিক্স করে দিয়েছো। এবারে তারা যদি ভ্যাকুয়ামে থাকে তাহলে যে ফোর্স, আর তারা যদি কোনো একটা মিডিয়ামে থাকে, যে মিডিয়ামে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমি আঁকতে চাইছি সেখানে যা ফোর্স,
এই দুটো ফোর্সের রেশিও হয়ে যাচ্ছে তোমার ডি। তার মানে ডিটা কিভাবে তুমি ডিফাইন করে ফেলতে পারছো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা। তাহলে ডিটা হচ্ছে তোমার বেসিক্যালি দেখো মানে ফোর্স বিটুইন টু চার্জেস, সে Q1 and Q2, placed in vacuum and separated by a distance r. তাহলে F0টা হচ্ছে force between two charges Q1 Q2 placed in a vacuum and separated by a distance r divided by force between the same two charges Q1 and Q2, মানে যে দুটো চার্জ তুমি ভ্যাকুয়ামে রেখেছো সেই দুটো চার্জের বলা হয়েছে, সেই দুটোই বলা হচ্ছে placed in a medium and separated by the same distance r. এই যে রেশিওটা, সেই রেশিওটা বেসিক্যালি তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা দেখো তুমি এখন কিন্তু তার ফিজিক্যাল মানেটা তুমি বুঝতে পারলে। দুটো চার্জ আছে, তাদের মধ্যে সেপারেশনটা তুমি ফিক্স করে রেখেছো। এবারে এই দুটো চার্জকে তুমি জাস্ট সেপারেশনটা ফিক্স রেখে একবার মিডিয়ামের মধ্যে রাখলে আর একবার ভ্যাকুয়ামের মধ্যে রাখলে। তুমি যেটা দেখতে পাচ্ছ যে ভ্যাকুয়ামের মধ্যে যে ফোর্স অফ ইন্টারাকশন ফোর্স থাকছে সেটা অ্যাট্রাকশন হতে পারে, ডিপারেশন হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সাইন অফ দ্য চার্জেস। আর মিডিয়ামের মধ্যে যে ফোর্সটা থাকছে, এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে তোমার বেসিক্যালি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি বলি যে ধরো একটা প্রবলেম বলছি, মানে প্রবলেমটা এরকম, ধরো একটা কোশ্চেনের মতো করে বললাম যে একটা কোশ্চেনের মতো করে বলছি, বললাম dielectric constant of pure water at 25 degree centigrade is 78, এটা বলা হলো। তো সেইখান থেকে বললাম যে এক্সপ্লেন দিস স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মানে তুমি কি বুঝছো। তার মানেটা কি? মানেটা খুব সিম্পল হচ্ছে যে যদি দুটো চার্জ তাদের মধ্যে ডিস্টেন্সটা ফিক্স রেখে আমি ভ্যাকুয়ামে রাখতাম, তাহলে তাদের মধ্যে যে ফোর্স কাজ করতো, যদি সেটাকে আমি জলের মধ্যে রাখি তাহলে ফোর্সটা হচ্ছে 78 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। মানে ভ্যাকুয়ামে হলে তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতো, আর যখন তুমি কোনো একটা মিডিয়ামের মধ্যে রাখছো, মিডিয়ামের মধ্যে রাখলে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনটা পাল্টে যাচ্ছে। জলের ক্ষেত্রে কতটা পাল্টাচ্ছে না, 78 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। জল তো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম। ডাইইলেকট্রিক মিডিয়াম মানে কি, তার কন্ডাক্টিং বিহেভিয়ারটা হচ্ছে অনেক অনেক কম আর কি। মানে ভ্যাকুয়ামে থাকলে দুটো চার্জের মধ্যে যা অ্যাট্রাকশনটা হবে, জলের প্রেজেন্সে অ্যাজ ইফ দুটো চার্জের মধ্যে কোনো একটা শিল্ড তৈরি হচ্ছে বা কোনো একটা স্ক্রিন তৈরি হচ্ছে, তার জন্য অ্যাট্রাকশনটা তোমার কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় দেয় যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট পিওর ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 78। এর মানেটা কি? মানেটা হচ্ছে অনেক রকম করে তার মানে বোঝা যায়। আমি এই মানেটা বেশ পছন্দ করি যে ভ্যাকুয়ামে রাখলে তাদের মধ্যে যা ফোর্স হবে, মিডিয়ামে রাখলে ফোর্সটা হচ্ছে 78 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এর সঙ্গে আরো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে ইউনিট যদি তুমি দেখো, ইউনিট অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইউনিট কি হবে? যেহেতু দুটো ফোর্স তাদের রেশিও, তাহলে সেম কোয়ান্টিটি যদি রেশিও হয় তাহলে সেটা কি হয়, যে ইউনিটলেস নাম্বার হয়। একদম, ইউনিট অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে হচ্ছে তোমার ইউনিটলেস, এটা ইউনিটলেস হবে। আর ইউনিটলেস হলে সেটা অবশ্যই ডাইমেনশনলেসও হবে। মানে যে এম এর পাওয়ার, এল এর পাওয়ার, টি এর পাওয়ার, হ্যাঁ ইত্যাদি এর মতো করে করে তুমি লিখতে গা, এটা অবভিয়াসলি ডাইমেনশনলেসও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি সিজিএস ইউনিট সিস্টেমে তোমার কুলম্বস লটাকে দেখছি,
কুলম্বস লয়ের তাহলে ফর্মটা হয়ে যাচ্ছে যে তুমি যখন মিডিয়ামের মধ্যে রাখবে তখন সেটা Q1 Q2/dr², আর যখন ভ্যাকুয়ামের মধ্যে রাখবে সেটা হচ্ছে Q1 Q2/r², যেখানে ডি, যেটা বেশি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা সম্বন্ধে দু চারটে কথাবার্তা বলা হলো। এবং আরেকটা জিনিস তুমি একটু খেয়াল করে দেখো যে ইন দ্য সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট বা সিজিএস ইউনিট সিস্টেম আর কি, হ্যাঁ, সিজিএস ইউনিট, তোমার ইউনিট অফ চার্জ সেটাকে কি লেখা হয়? ইএসইউ। ইউনিট অফ ডিস্টেন্স সেটাকে লেখা হচ্ছে সেন্টিমিটার। ইউনিট অফ ফোর্স সেটাকে লেখা হচ্ছে ডাইন। আর ইউনিট অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা হচ্ছে ইউনিটলেস। মানে তুমি তো এই যে এফ ইকুয়াল টু যে লিখবে Q1 Q2/dr², এইটা এরকম ভাবে তুমি লিখছো। এরকম ভাবে তুমি যখন লিখছো তাহলে এইখানে যে ধরনের টার্মগুলো ইউজ করা হয়েছে তার ইউনিটগুলো কেমন করে লেখে আমি জাস্ট লিখলাম। এফটা হচ্ছে মানে Q1, মানে চার্জের ইউনিট, এফ এর ইউনিট, ডি এর ইউনিট, আর ইউনিট আমি জানি। তাহলে এবার খেয়াল করে দেখো যে এই এফটাকে যদি তুমি ডাইন বলো, তাহলে ডান দিকে ডিটা ইউনিটলেস যদি হয়ে যায় তাহলে এটা ইএসইউ হলো, আর নিচে সেন্টিমিটার টু দি পাওয়ার ইএসইউ স্কোয়ার হলো, আর সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হলো। তাহলে এইটা একটু মাথায় রাখবে যে আমি দেখো তোমার ডাইন এটা সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা আছে, সেন্টিমিটার ইত্যাদি সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা আছে, ইএসইউ চার্জ সেটা সম্বন্ধে তোমার ধারণা আছে। কিন্তু যখন তোমাকে একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা মানে সরি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে আরেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাকে নিয়ে যেতে হবে, হুম, তুমি যদি আজকে মানে এনার্জিটাকে ইন টার্মস অফ ইএসইউ রাখো, বা ফোর্সটাকে ইন টার্মস অফ ইএসইউ রাখো, হ্যাঁ, ওয়ার্কটাকে যদি ইন টার্মস অফ ইএসইউ রাখো, হ্যাঁ, তাহলে কিন্তু লোকে মানে কি বলবো, মানে লোকে ঠিক বুঝতে পারবে না, মানে লোকের মাথায় একটা ঢুকে বসে আছে যে ফোর্সটাকে ডাইন বা নিউটনে লিখতে হয়। সে লোকে বুঝে গেছে যে এনার্জিটাকে যে জুল বা আর্গ বা কিলো ক্যালোরি ক্যালোরি ইত্যাদিতে লিখতে হয়, এগুলো তাদের মাথার মধ্যে ঢুকে গেছে। মানে সেইখানে যদি ইএসইউ ঢুকে বসে থাকে, কারণ আমি যদি একটা এনার্জি বের করি, এনার্জি কি, এনার্জি তো তোমার ডাইন ইন্টু একটা লেন্থ সেন্টিমিটার, তো তাহলে আর্গ যদি বলি তাহলে ডাইন ইন্টু সেন্টিমিটার। ডাইন মানে হচ্ছে তুমি যদি এখানে ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার তোমার -2 বলো, তাকে সেন্টিমিটার দিয়ে গুণ করলে ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু পাওয়ার -1। তাহলে একটা এনার্জি ইউনিট আমি বললাম, মানে তোমার হয়তো বলা হলো যে 1 ক্যালোরি মানে হচ্ছে তোমার এই 4.18 ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার ইনভার্স। এরকম বললে তোমাকে আমার গা ঘিনঘিন করবে। মানে আসলে ছোটবেলায় তুমি ইউনিট সিস্টেম যখন শিখেছো তখন তো, বা যে ধরনের প্রবলেমগুলো তুমি বেসিক্যালি করেছো 11 12 বা 9 10-এ, সেই ধরনের প্রবলেমগুলো তো শুরুর দিকটা মানে 11-এ মানে ইলেকট্রোস্ট্যাটিক বা কারেন্ট ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিক, এগুলো তো পরের দিকে আসে। প্রথম দিকের চ্যাপ্টারগুলো ভেক্টর, তারপরে কাইনেমেটিক্স, হ্যাঁ, এই ধরনের যে জিনিসপত্রগুলো, বা জেনারেল প্রপার্টিজ অফ রিজিড বডিজ, এইসব যেগুলো যে আছে, সেইখানে কিন্তু এই ডাইন, কুলম, এই টাইপের জিনিসপত্রগুলো কম এসেছে। তখন তোমার ওই সরি মানে ইএসইউ বা এই টাইপের জিনিসপত্রগুলো তোমার অনেক কম এসেছে। তখন এই ডাইন, নিউটন, সেন্টিমিটার, মিটার, এই টার্মসই তুমি লিখতে অভ্যস্ত। সেই জন্য একটা জিনিস বলে নিই যে কুলমস বা তোমাকে হেল্প করবে যে চার্জের সঙ্গে, বা পরবর্তীকালে ভোল্টেজের গল্পটায় আসবো, হ্যাঁ, চার্জ বা ভোল্টেজ এদের সঙ্গে আমার চেনা যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ইউনিট ছিল, ডাইন, তোমার নিউটন, জুল, আর্গ, এদের কানেকশন এখান থেকে আসতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউনিট কনভার্সন। হ্যাঁ, এটা নিউমেরিক্যাল প্রবলেম, এই ধরনের সিচুয়েশনে নিউমেরিক্যাল প্রবলেম করতে সত্যিই খুব অসুবিধা হয়। হ্যাঁ, তুমি এমনি করে ফেলবে, কিন্তু ইউনিটটা দেখবে একটু ঘুরিয়ে দিলে ইউনিটটা ম্যানেজ করতে পারবে না। কিন্তু কম্পিটিটিভ এক্সামে বা ভালো পরীক্ষাতে ওই রকমভাবে এমনভাবে দেবে যে এই ইউনিটগুলোকে ঘেটে ঘুটে দিয়ে দেবে না, তোমাকে একটা পার্টিকুলার জায়গায় ট্রান্সফর্ম করে আলটিমেট রেজাল্টটা যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে বের করতে চাইছো তার ঠিক ঠিক একটা ইউনিট তোমাকে পেতে হবে। সেই জন্য এই রিলেশনটা কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগে। আর একটা রিলেশন আমি পরে বলছি। তা দেখো আমি ফিরে আসি, তাহলে কি বললাম যে আমি বেসিক ল অফ বা ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রোস্ট্যাটিক, এটা যে কুলম্বস স্টেটমেন্টটাকে বললাম, সিজিএস ইউনিটে সেটা কেমন দেখতে হচ্ছে সেটাকে নিয়ে আমি যে আলোচনা করে ফেললাম। এবারে চলে আসছি এসআই ইউনিটে।
এবারে এসআই ইউনিট সিস্টেম জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমি যেমন এখানে সিজিএস ইউনিট সিস্টেমে কেমন দেখতে বললাম, আর এসআই ইউনিট সিস্টেমে কেমন দাঁড়াবে সেটা, ইন এসআই ইউনিট সিস্টেম মানে আচ্ছা, মানে প্রথমে যখন চার্জগুলো একটা মিডিয়ামের মধ্যে আছে, when the charges are placed in a medium, তখন যে ফোর্সটা, মানে আমি একদম এইখানে যেমন করে লিখেছি পরপর করে লিখবো আর কি, প্রথমে মিডিয়ামের মধ্যে লেখা ছিল, এখানেও মিডিয়ামের মধ্যে প্রথমে লিখছি, ফোর্সটাকে লিখবো হচ্ছে Q1 Q2 বাই, এইখানে আগে যেমন ডি ছিল তার বদলে এখানে 4 পাই এপসাইলন বলে একটা টার্ম চলে এলো এরকম, তো ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, যেখানে এপসাইলনটাকে বলা হবে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম হচ্ছে তোমার এপসাইলন, এই তো ফোর্সটা হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, এপসাইলনটাকে বলা হবে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এর ফিজিক্যাল সিগনিফিকেন্স আমি পরে আলোচনা করছি। আচ্ছা, এবার অন দ্য আদার হ্যান্ড, if the charges are placed in vacuum, then force is given by F0, সেটা কি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কোয়ার। তাহলে যদি তোমার চার্জগুলো ভ্যাকিউমের মধ্যে রাখা থাকে তাহলে এই যে নিচে 4 পাই এফ, আগেরটা যেমন ডি ছিল, ডিটা 1 হয়ে গেল, এখন কিন্তু 4 পাই এপসাইলনটা কাছে 1 হয়ে গেল না, তার বদলে এপসাইলনটা পাল্টে গেছে এপসাইলন 0-তে, যেখানে এপসাইলন 0 এইটাকে বলা হবে অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম। আচ্ছা, এবারে এইখানে একটা জিনিস দেখো যে তোমার যখন তুমি এসআই ইউনিটে দেখবে, ইন এসআই ইউনিট ফোর্স, তার ইউনিটটা কি, তার ইউনিট হচ্ছে নিউটন, ফোর্সটা হচ্ছে তোমার নিউটন, তার সিম্বলটাকে ক্যাপিটাল এন দিয়ে তুমি এক্সপ্রেস করছো। আর কি আছে তোমার চার্জ, চার্জটা হচ্ছে তোমার কুলম, ক্যাপিটাল সি। আর আছে ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে মিটার, এইটা। তাহলে আমি এইটুকু দেখো বললাম, এখন এপসাইলনটাকে বললাম না, তাহলে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, সেখানে ফোর্সটা হচ্ছে নিউটনে, চার্জগুলো কুলম্বে, আর ডিস্টেন্সটা মিটারে। তাহলে এইখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, ইউনিট অফ এপসাইলন অর এপসাইলন 0 সেটা কি হবে, এখান থেকে দেখো, তাহলে এপসাইলনটাকে এদিকে পাঠিয়ে দাও, ফোর্সটাকে যদি নিচে পাঠিয়ে দাও, তাহলে এটা চার্জের স্কোয়ার ডিভাইডেড বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার হয়ে গেল, তার মানে এটা দাঁড়াচ্ছে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তো এইটা হচ্ছে ইউনিট অফ এপসাইলন আর এপসাইলন 0, কুলম স্কোয়ার, কুলম্বের সিটা বড় হাতের লিখবে, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে এবারে এই এপসাইলন 0 যেটা আমি বলছি, সেটা অ্যাবসলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম, সেটা কিন্তু একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এপসাইলন 0 একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ঠিক আছে।
আচ্ছা, এই এপসাইলন জিরো যে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, সেই ইউনিভার্সাল কনস্ট্যান্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু তোমার প্রচুর জায়গায় কাজে লাগবে। সেখানে আমরা জাস্ট ভ্যালুটা মানে অবশ্যই মুখস্থ করবো, মুখস্থ না করে উপায় নেই আর কি। ইউনিভার্সাল কনস্ট্যান্ট, যেটা তার ভ্যালুটা কি হচ্ছে, ইউনিভার্সাল কনস্ট্যান্ট whose value is, খেয়াল রাখো, 8.854, এইটুকু জানলেই মনে থাকবে, মানে 8.854, এইটুকু, তার সঙ্গে আরো তিনটে টার্ম থাকে 187, 8.854187 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, এইটা। আচ্ছা, এবারে দেখবে অনেক সময় ক্যালকুলেশন করার সময় এই দেখো ফোর্স যখন তুমি ক্যালকুলেট করছো, তাহলে 4πε0, এখানে 4πε0 আলাদা আলাদা করে তুমি বসাতে পারো। যদি বসিয়ে দাও তাহলে ওভারঅল যে 4πε0 তার একটা ভ্যালু বেরোবে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে যে তোমার তার থেকে বলা ভালো যে যদি আমি একবারে 1/4πε0 এই ভ্যালুটাকে তুমি ক্যালকুলেট করে রেখে দিই, তাহলে নিউমেরিক্যাল প্রবলেম করার সময় না আমি কত সুবিধা পাবো দেখো। সেটা হচ্ছে যে আমাকে এই যে একটা বড় এপসাইলনের ভ্যালু 8.854,187 × 10⁻12 আর কি, এতখানি জিনিস নিয়ে তোমাকে আর বয়ে বেড়াতে হবে না। সরাসরি 1/4πε0 এর ভ্যালুকে তুমি বের করতে চাই, কি হবে 1 তুমি জাস্ট 4π ইন্টু এপসাইলনের জায়গায় 8.854,187 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, এইটা। আচ্ছা, এইটাকে করলে কত বেরোয় জানো, তোমাদের মনে আছে? এটা ওই অ্যারাউন্ড তোমরা 9 into 10 to the power 9. একদমই 9 × 10⁻9 তুমি ক্যালকুলেশনটা করে দেখবে, যেটা বেরোবে হচ্ছে 8.8 স্যার 8.854 into 10 to স্যার the power -12, স্যার এরকম 8.987 এরকম কিছু একটা আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সরি, যেটা বেরোবে হচ্ছে 8.98755 179 ইন্টু 10 টু দি পাওয়ার 9, ইউনিটটা কি হবে, এগুলো উপরে চলে গেল, তাহলে নিউটন, মানে নিউটন ইনভার্সটা নিউটন হয়ে চলে যাবে, মিটার টু দি পাওয়ার -2টা মিটার স্কোয়ার হয়ে চলে যাবে, আর কুলম স্কোয়ারটা কুলম টু দি পাওয়ার -2 হয়ে চলে যাবে। এবারে এই এতখানি জিনিস লোকে মনে রাখতে পারে না বলে অ্যাপ্রক্সিমেটলি এটা 9 × 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, এইরকম ভাবে লেখে। কারণ এইটা যদি সরাসরি তুমি জেনে যাও, তাহলে কি হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম বা ইত্যাদি করার ক্ষেত্রে কিন্তু তুমি অনেক অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ, তোমাকে আর দেখো এই এতখানি জিনিস দেখে ক্যালকুলেশন বা কোনটা তোমায় করতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবারে অনেক সময় এটাকে যদি তুমি সেই মতো করে চেঞ্জ করো আর কি, তুমি যেটা দেখবে যে এই লাইটের ভেলোসিটি যদি তুমি কনসিডার করো, লাইটের ভেলোসিটি তোমার কত হয়, লাইটের ভেলোসিটি হচ্ছে 3 টু, মানে স্পিড অফ লাইট স্মল সি, এটা কতটা, এটা তো মোটামুটি ভাবে 3 × 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এরকম তো এইটা। তাহলে এইটা যদি হয়, তাহলে তুমি দেখো এইটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারো তোমার লাইটের স্পিডটা স্কোয়ার করে দিলে ইন্টু 10 টু দি পাওয়ার -7 করলে, মানে এর স্কোয়ার করলে ফেলে 9 × 10 টু দি পাওয়ার -10 টু দি পাওয়ার 16 হতো, কিন্তু আছে 10 টু দি পাওয়ার 9, তার 10 টু দি পাওয়ার -7 একটা হয়ে গেল। তারপর নিউটনটা যেমন আছে তেমন থেকে যাবে। আচ্ছা, এবারে দেখো এইখানে এই কুলম স্কোয়ার যেটা, সরি, লাইটের স্পিড তার যে স্কোয়ারটা, সেইখান থেকে মিটার স্কোয়ারটা তোমার অটোমেটিক্যালি চলে আসবে, কিন্তু সেকেন্ড টু দি পাওয়ার -2 একটা অ্যাডিশনালি আসছে বলে তোমাকে এখানে এটাকে বাদ দিতে হবে, সেকেন্ড স্কোয়ার করে দিতে হবে, কিন্তু কুলম টু দি পাওয়ার -2টাকে করতে হবে। তাহলে এখানে কুলম, এটা হচ্ছে সিটা হচ্ছে কুলম, হ্যাঁ, আর স্মল সিটা হচ্ছে স্পিড অফ লাইট। এটা এইরকম ভাবেও লিখতে পারো। দেখ, এটা অ্যাডিশনাল লেখার কোনো মানে নেই, কিন্তু অনেক সময় পরে দেখবে যে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট থেকে তখন ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে আমি যাব, এখন আমি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটের মধ্যেই থাকছি, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে যখন যাব না, তখন স্পিড অফ লাইট এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। মানে তুমি দেখবে দেখেন ম্যাগনেটিক মোমেন্ট তুমি ধরো ক্যালকুলেট করছো, ম্যাগনেটিক মোমেন্টটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে যা হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে যা স্পিড অফ লাইট দিয়ে ভাগ করে দিতে হয়।
কোনো একটা স্পিড অফ লাইটের টার্মসে লিখে রাখলাম, সেটা হয়তো পরবর্তীকালে তুমি এখান থেকে বেশ কিছু অ্যাডভান্টেজ পেতে পারো। ঠিক আছে, এইটা। আচ্ছা, আর একটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে যে যেটা আমাদের ওই মানে আগের মতো করে একটু বলে নিই, সেটা হচ্ছে যে তুমি এসআই ইউনিটে যখন করলে, এসআই ইউনিটে করার সময় ইকুয়েশনগুলোর নামটা দিয়ে দিয়ে রাখি। হ্যাঁ, দেখো এসআই ইউনিটে যখন করছো তুমি, তখন মিডিয়ামে থাকলে তাদের মধ্যে ফোর্সটা হচ্ছে এইটা, ভ্যাকুয়ামে থাকলে তাদের ফোর্সটা হচ্ছে এইটা। এবারে তুমি যদি এই পার্টটাকে করো, নাও F0/F এটাকে করো, মানে F0/F এই যে রেশিওটা, সেটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ছিল যখন আমি সিজিএস ইউনিটে কথাবার্তা বলেছিলাম। আচ্ছা, এবারে এসআই ইউনিটে যদি তুমি F0/Fটাকে করো, অর্থাৎ দুটো চার্জ Q1 Q2 তাদের মধ্যে সেপারেশনটা আর, তাদেরকে যদি ভ্যাকুয়ামে রাখো তাহলে ফোর্স ডিভাইডেড বাই তাদেরকে মিডিয়ামে রাখলে যে ফোর্সটা হচ্ছে, সেই রেশিওটা এখন কিন্তু হয়ে যাচ্ছে ε/ε0, সেইটাকে নাম দেওয়া হচ্ছে εr। এখানে εrটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। ঠিক আছে, তাহলে εrটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। আচ্ছা আচ্ছা, ধরো আমার ওজন আর তোমার ওজন, আমার ওজন আর তোমার ওজন গ্রামে লিখে যদি আমি রেশিও করি, আর যদি কেজিতে লিখে আমি রেশিও করি, বা পাউন্ডে লিখে আমি যদি রেশিও করি, সেই রেশিওটা একই থাকবে না? ধরো আমার ওজন 80 কেজি, তোমার ওজন ধরো 40 কেজি, তাহলে 80 কেজি বাই 40 কেজি এবং 2 হচ্ছে 80,000 কেজি আর 40,000 কেজি, এই গ্রামে করে 80,000 গ্রাম আর 40,000 গ্রাম, এই রেশিওটা করলেও 2 হবে। বা তোমার আমার ওজনটা পাউন্ডে কনভার্ট করে রেশিওটা করলেও কিন্তু 2 হবে। তাহলে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি সিজিএস এ করো বা এসআই এ করো, জাস্ট সিজিএস এ ভ্যাকুয়ামে যে রাখলে যে ফোর্সটা হয়, মিডিয়ামে রাখলে যে ফোর্সটা, দুটো আমি একই ইউনিটে লিখছি, তাদের রেশিও করছি। আর এসআই ইউনিটে হচ্ছে আমি ভ্যাকুয়ামে রাখলে যে ফোর্সটা হয়, মিডিয়ামে যে ফোর্সটা হয়, সেই ফোর্সগুলোর রেশিও করছি, মানে আগেরটা ডাইনের রেশিও, এখন হচ্ছে নিউটনের রেশিও করছি। তাহলে যেটা ইম্পর্টেন্ট, সেই রেশিওটা কিন্তু একই থাকবে। তাহলে আমি জাস্ট লিখে রাখলাম ক্লিয়ারলি এপসাইলন আর আর ডি ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট, তারা হচ্ছে এক্স্যাক্টলি একই কোয়ান্টিটি এইটা। আর অবভিয়াসলি যেহেতু এটা ডাইরেক্ট্রিক কনস্ট্যান্টের সঙ্গে সমান, বা অন্যভাবে ভাবলে যে দুটো যে ফোর্সের রেশিও, তার সঙ্গে হচ্ছে তুমি রিলেটিভ পারমিটিভিটি রেখে ডিফাইন করছো, তাহলে এপসাইলন আরটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি হবে এ ইউনিটলেস কোয়ান্টিটি। তাহলে ইট ইজ ইউনিটলেস অর ডাইমেনশনলেস। এটা একটা ইউনিটলেস বা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে দেখো এই কুলম্বস ল নিয়ে জাস্ট যতটুকু কথাবার্তা বলা ছিল আমরা বললাম। তাহলে তুমি একবার একটুখানি চোখ বুলিয়ে নাও, চোখ বুলিয়ে আমায় বলো যে কুলম্বস ল নিয়ে তোমার আর কিছু জানার আছে। এরপরে আমরা এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে ইলেকট্রিক পোটেনশিয়াল, এই কনসেপ্টগুলোকে ইন্ট্রোডিউস করবো। তাহলে কুলম্বস ল, সেইখানে কোথাও কোনো কনফিউশন রয়ে গেল কিনা, যে তোমার এসআই এ কেমন করে লিখতে হবে, সিজিএস এ কেমন করে লিখতে হবে, তারপরে তোমার এতে কি বলে, এর ইউনিট কি হবে, ওর ইউনিটটা কি হবে, একটা একটা সাথে ইন্টার কনভার্সন ইত্যাদিগুলো আর কি, এখন তোমার কাছে পরিষ্কার কিনা একটু একটুখানি দেখে নাও। ঠিক আছে, বুঝছি তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো, আচ্ছা, এবার আমি আর একটা কনসেপ্ট ইন্ট্রোডিউস করবো, সেই কনসেপ্টটা হয়তো আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়বে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি এসআই এর ইউনিট সিস্টেমেতে ওই মানে ওই আমরা যে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা নিচ্ছি, কারণ 1/4 পাইটা কেন নিচ্ছে? ও কেন নিচ্ছি, তাহলে তোমাকে সেই অরিজিন করতে দেখতে হবে। কেন নিচ্ছি, দিস ইজ মানে কি বলে, সেটা অনেক মোর ফান্ডামেন্টাল। হ্যাঁ, সেইটা আমি এক্ষুনি তোমায় বলতে পারবো না। মানে এক্ষুনি বলতে পারবো না, মানে আমি প্রথম কথা কখনো পড়েছিলাম কিনা জানি না, পড়ে থাকলেও আমার মাথায় একদমই কিছু নেই। মানে কেন এসআই ইউনিটের সিস্টেমে ওই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা ওই 1/4πε0 বা ইত্যাদি নিচ্ছি আর কি, সেটা অবভিয়াসলি হয়তো জিনিসপত্র একটু বেটার দেখতে হওয়ার জন্য।
কিন্তু ন্যাচারালি 4 পাইটা ঠিক কিভাবে অ্যাপিয়ার করছে সেইটা আমি কোনোদিন পড়েছিলাম বলে আমার মনে পড়ছে না। মানে আমি আসলে এই জায়গাগুলো আমার খুব বোরিং লাগতো বলে আমি হায়ার সেকেন্ডারিতেও যে এই জিনিসগুলো খুব ভালো করে পড়েছি সেরকম নয়। সবসময় এটাকে অ্যাভয়েড করে 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 গেছি বলেই আমি এই পার্টটা তোমাদের একবার বলার চেষ্টা করছি, যাতে করে কনফিউশন মানে এই ধরনের কনফিউশন গুলো কিছু না থাকে আর কি। মানে এবারে তুমি যখন বলছো সেটা খুব ভালো একটা কোশ্চেন, খুবই ফান্ডামেন্টাল জায়গায় কোশ্চেনটা, যে 4 পাইটা আমাকে নিতে হচ্ছে কেন আর কি। হ্যাঁ, এইটা আমার মনে হয় আমি একটুখানি পড়াশোনা করে নিই, যদি কিছু সদুত্তর পাই তাহলে পরের কাছে বলবো। হ্যাঁ, ঠিক আছে। স্যার এটা আর পড়েছিলাম গসেস ল থেকে আসে। হ্যাঁ, এবারে প্রবলেমটা কি জানো তো, প্রবলেমটা আমি যেটা হচ্ছে যে আহ, বইগুলো খুব রংলি ইন্টারপ্রিট করা থাকে, সেটা আমি বলতে পারতাম, বইগুলো খুব রংলি ইন্টারপ্রিট করা থাকে। বইয়ে যেটা করে যে প্রথমে গসেস ল বলে, সেইখান থেকে কুলম্বস ল আসে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে কুলম্বস ল তো মোর ফান্ডামেন্টাল ল, গসেস ল নয়। তাহলে গসেস ল থেকে কুলম্বস ল আসছো, মানে ওই যেটা তুমি বলতে চাইছো সেটা হচ্ছে যে তোমার যদি একটা স্ফেরিক্যাল কোন একটা বডি নাও, তার সেন্টারে যদি তুমি একটা চার্জ রাখো, হ্যাঁ, তা সেইখানে যদি গসেস লটাকে ইউজ করো, তাহলে 4 পাইটা যদি তুমি এখানে নাও তাহলে 4 পাই কেটে যাবে। 4 পাই কেটে গেলে গসেস লয়ের যে চেনা ফর্মটা আছে না, যে চেনা ফর্মটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্সটা হচ্ছে কিউ বাই এপসাইলনের সঙ্গে সমান হচ্ছে, সেইটাকে আনা। মানে 4 পাইটা যদি তুমি অলরেডি এখানে নিয়ে রাখো, তাহলে একটা সারফেসের যে 4 পাই আর স্কোয়ার 4 পাইটা কেটে যাবে। এটা বলতে চাইছো তো, আমি সেটা আসছি। কিন্তু ওইটা আমার পছন্দ নয় মানে হচ্ছে তুমি যদি গসেস ল থেকে কুলম্বস ল আসো, তাহলে 4 পাইটা রাখলে 4 পাইটা কেটে গেল, জিনিসটা বেটার দেখতে হলো সেই জন্য। আর কিন্তু তুমি যদি কুলম্বস ল থেকে গসেস লতে যাও, তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুমি যা খুশি ধরতে পারতে। এবারে কি হবে, সেখানে তোমার ওইখানে না হয় এটা রয়ে যাবে। মানে গসেস ল করার সময় হচ্ছে সেখানে তোমার 4 পাই একটা পার্ট থেকে যাবে। তাহলে সেটা আমি একটা লজিক তোমায় বলবো যে ঠিক আছে বাবা, যদি 4 পাইটা না থাকতো তাহলে গসেস লতে একটা 4 পাইটা আমি অ্যাডিশনালি থেকে যেত, সেটা দেখতে খারাপ হতো। তার বদলে হচ্ছে আমি এক কাজ করি, তোমার আহ, মানে এইখানে 4 পাইটা দিয়ে দিই, তাহলে গসেস লতে আর এক্সট্রা 4 পাইটা থাকবে না, সেটা অনেক বেটার দেখতে হবে। এবারে এটা ঠিক যে পরবর্তীকালে যখন ইলেকট্রোস্ট্যাটিকের যে কঠিন প্রবলেমগুলো যখন তুমি করবে, এটা সরাসরি কুলম্বস ল থেকে লোকে না করে লোকে গসেস লকে ইউজ করেই করবে, তাহলে গসেস লটা যদি মোস্ট এক্সটেন্সিভলি ইউজড হয়, তার ফর্মটা অনেক বেটার দেখতে বা সিম্পল দেখতে বা নাইজার দেখতে হওয়াটা বেশি প্রয়োজনীয়। সেই জন্য এখানে 4 পাইটা তুমি অ্যাড হইতে দিতে পারো। ঠিক আছে, মানে কিছু আলোচনা করা হলো, কিন্তু আমি আরো কংক্রিট আলোচনা, যারা এইসব বিষয়ে এক্সপার্ট তাদের সাথে কথা বলে আমি পরের দিন কিছু কমেন্ট করবো এখানে। আমি জানি না বলে আমি মানে এখন কমেন্ট করছি না সেই। ঠিক আছে, আচ্ছা এবার আমি যেটা আসছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে এবার একটু কথাবার্তা বলতে হবে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে বিভিন্ন রকম ভাবে তোমার ইন্ট্রোডিউস করে। ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে তোমাদের হয়তো যদি তুমি অ্যাডভান্স ইলেকট্রোস্ট্যাটিকের বইপত্র পড়ো, ইলেকট্রিক ফিল্ড একটু বিভিন্ন একটু অন্য রকম ভাবে ইন্টারপ্রিট করে। কোনো মানে কোনো একটা সোর্স অরিজিন মানে চার্জ অরিজিন আছে সব না ধরে। হ্যাঁ, আমরা কুলম্বস লটাকে মোর ফান্ডামেন্টাল ল ধরে নিয়ে তুমি কুলম্বস লটাকে বুঝে গেলে সেইখান থেকে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক পোটেনশিয়াল এগুলোকে জাস্ট তৈরি করার চেষ্টা করবো। তাহলে ইলেকট্রিক ফিল্ড জিনিসটা কি, ধরো এই কুলম্বস ল তুমি যেটা দেখলে, কুলম্বস ল তুমি যেটা দেখছো সেটা হচ্ছে ধরো এইখানে একটা চার্জ আছে, ধরো Q2। আচ্ছা এবারে একটা চার্জ একটা ইনফাইনাইট থেকেই হোক বা যেখানে হোক, এই Q1 এখানে তুমি বসাচ্ছ, এবং যে বসাচ্ছ সেটা কি না, এই যে তোমার Q2 চার্জ সেখান থেকে আর দূরত্ব এনে বসাচ্ছ। এই Q2 চার্জ অরিজিনেও বসানো থাকতে পারে, মানে Q2 চার্জটাকে ধরে দাও তুমি কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিনে বসিয়ে রেখেছো। এবার অন্য একটা চার্জ যেটা যে Q1 সেটা ইনফিনিটি থেকে তুমি এই জায়গায় জাস্ট এনে বসাবে। ঠিক আছে তো, এখানে তাহলে এবারে এদের মধ্যে যে ফোর্সটা অ্যাকর্ডিং টু কুলম্বস ল, এই ফোর্সটা কতটা ছিল, ফোর্সটা তোমার এসআই আমি এখন লিখছি, আর মিডিয়াম আছে সেটাই ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, মানে ধরে নিচ্ছি একটা মানে মিডিয়াম আছে অফ অ্যাবসলিউট পারমিটিভিটি এপসাইলন,
হ্যাঁ, এবং তোমার এসআই ইউনিট সিস্টেমে করছি আর কি। ঠিক আছে, তাহলে তাহলে ফোর্সটা হয়ে যাবে কত, Q2 Q1 তাদের গুণফল ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কয়ার, এরকম ছিল তো। তাহলে এখানে আমি কি কি ধরে নিয়েছি, উই হ্যাভ assumed that the charges are placed in a medium of absolute permittivity epsilon, এটা। আর এসআই ইউনিটে, হ্যাঁ, আসলে এখন তো বুঝতেই পারছো সবাই এসআই ইউনিটটাকেই কিন্তু রেকমেন্ড করছে। তাহলে আমি এসআই ইউনিটই লিখছি, কিন্তু এসআই থেকে সিজিএসে যাওয়ার রাস্তাটা একদম শেষে বলে দেবো, মানে এই স্ট্রাকচারগুলো থেকে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে কুলম্বস ল কি বলছে, ফোর্সটা হচ্ছে Q2 Q1 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কয়ার। আচ্ছা, এবারে যদি এমন হতো এই প্রবলেমটাকে আমি রিপ্লেস করছি এইরকম ভাবে, সেটা হচ্ছে যে Q1 চার্জ যেটা ইজ রিপ্লেস বাই এ ইউনিট পজিটিভ চার্জ। আমি কি করছি, যে Q1 যে চার্জটা Q1 চার্জটাকে আমি রিপ্লেস করছি একটা ইউনিট পজিটিভ চার্জ। তার মানে যেটা বলছি, এইখানে Q2 চার্জ যেমন ছিল আর দূরত্বে তুমি এইখানে যেটা করছো একটা ইউনিট পজিটিভ চার্জ তুমি রাখো, ইউনিট পজিটিভ চার্জ। তখন কি হবে, তাহলে তখন ফ্রম কুলম্বস ল ফোর্সটা কি হচ্ছে না, জাস্ট Q1 এর জায়গায় 1 বসিয়ে দিলে সেটা Q2 বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার হচ্ছে। এইখানে যে গুণটা সেটা বেসিক্যালি 1 আর কি, ফোর্সটা। আচ্ছা, তার মানে এইটা তুমি লিখতে পারো যদি ডাইমেনশন গুলোকে মাথায় না রাখো, এটা 4 পাই এপসাইলন ইন্টু আর স্কয়ার হয়ে গেল। তার মানে এইটা হচ্ছে তোমার অ্যাজ ইফ যেন ইলেকট্রিক ফিল্ড হলো, সেই ইলেকট্রিক ফিল্ডটা তুমি অ্যাকচুয়ালি কি করে পেয়েছো দেখো। আর এখানে আমি ফোর্সটাকে এফ প্রাইম বলছি। তুমি কি করে পেয়েছো দেখো, এই ফোর্স থেকে তুমি জাস্ট Q1টা এর জন্য ভাগ করে দিলে, এফ বাই Q1 সেটা হয়ে যাচ্ছে কত, Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কয়ার। সেটাকে তুমি ই দিয়ে নাম দিচ্ছ, এই ইটাকেই বলা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা তাহলে কেমন করে আমি ডিফাইন করলাম না, বেসিক্যালি আমি ওই কুলম্বস ল অর্থাৎ দুটো চার্জের মধ্যে ফোর্স, সেটা দিয়ে আমি এক্সপ্লেন করছি। কিন্তু এখানে চার্জটা হচ্ছে একটা Q2 চার্জ, মানে যেটা এক্সপেরিমেন্টাল চার্জ বলছি, আর অন্য চার্জটা হচ্ছে একটা ইউনিট পজিটিভ চার্জ। তাহলে যেভাবে ডিফাইন করলাম তাতে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এফ বাই Q1 বা Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কয়ার। তাহলে ডেফিনেশনটা কেমন দাঁড়াচ্ছে, তাহলে দেখো এটা জাস্ট সিম্পলি তুমি ভাবতে পারছো এটা একটা ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ড সেটা কি হচ্ছে না, ইট ইজ দ্য ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে ফর্মাল ডেফিনেশনটা কি হবে, ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে এই যে দ্য ইলেকট্রিক ফিল্ড E at any point is defined as the force acting on a unit positive charge at that point। মানে ব্যাপারটা কিরকম, আমি যখন ইলেকট্রিক ফিল্ডটাকে ডিফাইন করলাম কুলম্বস ল থেকে, সেই জন্য ইলেকট্রিক ফিল্ডটা হয়ে গেল ফোর্স পার ইউনিট চার্জ। এবং এই যে ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনে এই বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডটা যে তৈরি হচ্ছে কেন না, কারণ অরিজিনে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে Q2 চার্জটা বসানো আছে বলে। এবার অনেক ক্ষেত্রেই যেটা হতে পারে যে এই যে Q2 চার্জটা হয়তো এত দূরে এমনভাবে বসানো আছে যে তুমি তার সোর্সটাকে, মানে সোর্সটা তুমি চেনোই না, জানোই না, মানে কি কারণে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেটেড হয়ে আছে সেটা তুমি জানো না। মানে অ্যাজ ইফ তুমি একটা অ্যাটমসফিয়ারে বাস করছো, সেখানে ইলেকট্রিক ফিল্ড আছে,
এবার ইলেকট্রিক ফিল্ডটা কেন আছে, তার অরিজিনটা কি, তার সোর্সটা কি, সেটা তুমি জানো না। তখন কি হবে না, তখন জাস্ট তুমি যেটা করবে যে ওই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা পার্টিকুলার পয়েন্ট, সেই পার্টিকুলার পয়েন্টে সেটা রেডিয়াল ভেক্টর হয়তো তোমার আর একটা অরিজিন যদি থাকে, তাহলে যে পয়েন্টটায় তুমি জাস্ট ইউনিট পজিটিভ চার্জটাকে বসাবে মনে করছো, সেইটা তোমার ধরো পজিশন ভেক্টরটা জাস্ট সিম্পলি আর। তাহলে এবারে ওই পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ যদি তুমি ছেড়ে দাও, সেই পজিটিভ চার্জ সে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এই ফোর্সের জন্য সে কোনো একটা ডিরেকশনে চলে যাবে, বা তার একটা মুভমেন্ট ঘটবে ইত্যাদি হবে আর কি। তাহলে ইলেকট্রিক, যদি তুমি ওই অরিজিনটাকে মাথায় না রেখে ইলেকট্রিক ফিল্ডটাকে ডিফাইন করতে চাও, সেটা হচ্ছে এই যে দ্য ইলেকট্রিক ফিল্ড ই at any point is defined as the force acting on a unit positive charge at that particular point. তার মানে তুমি জাস্ট সিম্পলি এইখান থেকে ধরো একটা মানে কোথা থেকে দূরত্বটা, এই একটা পার্টিকুলার পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে তার পজিশন ভেক্টর ফর দ্য টাইম বিং আর তুমি ধরে নিচ্ছ, সেই পয়েন্টটা একটা ইউনিট পজিটিভ চার্জ বসালে যে ফোর্সটা সে এক্সপিরিয়েন্স করবে, সেটাই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবারে এই ইলেকট্রিক ফিল্ডের একটা সাইন আছে। সাইনটা হচ্ছে এই যে তুমি যে ইউনিট পজিটিভ চার্জটাকে দিচ্ছ, সেই ইউনিট পজিটিভ চার্জটা যদি তোমার দূরের দিকে চলে যায়, হ্যাঁ দূরের দিকে চলে যায়, মানে পজিশন ভেক্টর তার একটা লেন্থ থাকবে, তো দেখা গেল যে ওটা মানে মানে কি বলবো, একটু দূরের দিকে চলে যাচ্ছে, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটাকে পজিটিভ ইলেকট্রিক ফিল্ড বলবো। আর যদি দেখি সে অ্যাট্রাক্টেড হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের দিকে আর কি, তাহলে তাকে আমি বলবো যে তোমার ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এখানে নিচ্ছ একটা ইউনিট পজিটিভ চার্জ, এবারে Q2 চার্জটা যদি পজিটিভ হয় তাহলে রিপেল করবে। তার মানে যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে যে অরিজিনটা, সেই অরিজিনটা যদি পজিটিভ চার্জ হয়, তাহলে একটা পজিটিভ চার্জ হলে সে রিপেল করবে। ঠিক আছে, তখন ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা সেটা আমি পজিটিভ ডিরেকশন বলবো। আর উল্টো দিকে যদি Q2টা হচ্ছে নেগেটিভ চার্জ হয়, তাহলে ইউনিট পজিটিভ চার্জ হলে সে অ্যাট্রাক্টেড হয়ে যাবে, তখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ বলবো। ঠিক আছে, মানে নেগেটিভ বা পজিটিভ মানে হচ্ছে একটা হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশনে, একটা হচ্ছে ইনওয়ার্ড ডিরেকশনে। তাহলে যেটা কথা সেটা হচ্ছে এই যে মানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু তার একটা ডিরেকশন আমাকে একটু ভেবে রাখতে হবে। সরি, এটা হচ্ছে ই ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি যদি হয়, তাহলে আমি তার ডিরেকশনটা এইরকম ভাবে করবো যে ইফ Q2 মানে সোর্স চার্জটা ইজ পজিটিভ, then the field is said to be positive. ফিল্ডটাকে বলা হয় পজিটিভ, and it is directed outwardly along the radius. Along the radius. And on the other hand, if Q2 is negative, then the field is said to be negative, and it is directed inwardly towards the charge, and it is directed inwardly towards the charge. ঠিক আছে, মানে ধরো এইটা যদি এই Q2 চার্জটা এটা যদি পজিটিভ হয়ে গেছে, একটা প্লাস যদি আমি ধরি এইটা, আর এখানে তুমি একটা ইউনিট পজিটিভ চার্জ নিচ্ছ, এইটা যদি হয়, এই যে ফোর্সের ডিরেকশনটা হচ্ছে তোমার এই দিকে হবে। এটা কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, যেটা তোমার এই দিকে থাকে। আবার উল্টো দিকে যদি এইটাকে তুমি -Q2 ধরে নাও,
আর এইখানে যে ইউনিট পজিটিভ চার্জটা তুমি নিচ্ছ তার ডিরেকশনটা হচ্ছে তোমার এই, ঠিক আছে? তো বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিন্তু এরকম যে যে সোর্সটা তুমি কনসিডার করছো, মানে আমি ইন আদার ওয়ে যেটা বলতে পারি যে ধরে নাও যে হয়তো Q2 চার্জটা হচ্ছে অরিজিনে বসানো আছে, তাহলে যদি রিপালশন হয় তাহলে ইউনিট পজিটিভ চার্জটা কিন্তু ডিস্টেন্সটা ফ্রম দ্য অরিজিন সেটা বাড়তে থাকবে, আর যদি একটা নেগেটিভ চার্জ হয় সেটা তোমার কমতে থাকবে। যেমন ধরো এই যে নিউক্লিয়াস আছে আর ইলেকট্রন আছে, নিউক্লিয়াস পজিটিভ ইলেকট্রন নেগেটিভ, সেখানে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে নেগেটিভ হবে এবং এটা টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য নিউক্লিয়াস হয়, মানে টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, মানে মানে নিউক্লিয়াস আছে সেখানে একটা আর ডিস্টেন্সে তুমি একটা ইলেকট্রনকে রেখেছো, তাদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এবং সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু ইলেকট্রন টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস যেতে চাইছে আর কি, ঠিক আছে? কোনো কারণে আটকে টাটকে থাকছে সেটা আলাদা কথা, যে তোমার ঘুরছে বলে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ইনওয়ার্ড ফোর্সটাকে জাস্ট আমার ব্যালেন্স করছে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু এই দিকে, সেটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারে এর যদি তুমি ইউনিট দেখো তাহলে সিজিএস ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড কি হবে? ডাইন পার ইএসইউ এটা বলতে পারো, অথবা ডাইনটা কি ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু -2, তো তাহলে ইএসইউ সেন্টিমিটার টু -2 এইভাবে বলতে পারো। মানে তুমি এই যে একদম কুলম্বস ল থেকেই দেখো না, কুলম্বস লতে তোমার ফোর্সটা হচ্ছে মানে এটা সিজিএস এর, মানে এটা এসআই এ লেখা হয়েছে, মানে ফোর্সটা হচ্ছে তোমার ডাইন, তাহলে ফোর্স মানে ইউনিট চার্জ, তাহলে ডাইন পার ইএসইউ হয়ে গেল, অথবা ফোর্সটাকে তুমি ইএসইউ স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারো, তাকে ইএসইউ একটা ভাগ হয়ে গেল, মানে ইএসইউ সেন্টিমিটার টু -2 এভাবে তুমি লিখতে পারছো, ঠিক আছে? আর যদি এসআই এ করতে, এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফিল্ড নিউটন কুলম ইনভার্স, মানে এসআই ইউনিটের ফোর্সটা হচ্ছে নিউটন, তাকে তুমি চার্জ দিয়ে ভাগ করছো, তাহলে নিউটন কুলম ইনভার্স এভাবে লিখতে পারো। অথবা মানে এটাই নর্মালি লেখা হয়, এবারে পরবর্তীকালে দেখবে হয়তো অনেক সময় এটাকে জুল বা ইত্যাদির টার্মসে বা ভোল্ট হ্যানা তানা তার টার্মসে লেখা হতে পারে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, এইভাবে মনে রাখলে সুবিধা যে তুমি এসআই ইউনিটের ফোর্সটাকে নিউটনে এক্সপ্রেস করছো, ফোর্স মানে ইউনিট চার্জ, সেটা যেহেতু তোমার ইলেকট্রিক পোটেনশিয়ালটা সরি ইলেকট্রিক ফিল্ডটা, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাকে তুমি জাস্ট নিউটন পার কুলম এইরকম ভাবে লিখে রাখো, ঠিক আছে? তা বোঝা গেল জিনিসটা? আচ্ছা আচ্ছা, এবারে দেখো যদি অনেক সময় হতে পারে যে এখানে যেমন আমি একটা পয়েন্ট চার্জ আছে Q2, সেইখান থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডটা কত সেটা আমি বের করার জন্য যেটা করছি, ওই আর দূরত্বে তুমি একটা ইউনিট পজিটিভ চার্জ নিচ্ছ, সেখানে যে ফোর্সটাকে কাজ করছে। আচ্ছা, এবারে অনেক সময় হতেই পারে যে জাস্ট সিম্পলি একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেরকম নয়, একটা কালেকশন অফ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা তোমার তৈরি হতে পারে আর কি, মানে অনেকগুলো চার্জ প্রেজেন্ট আছে তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, তখন সিচুয়েশনটা কি হবে? যদি এমন হয় যে ইফ দেয়ার আর এ number of charges present, then what should be the overall electric field, or overall electric field কেমন হবে? What should be the overall electric field, এটা কেমন হবে? আচ্ছা, ধরো আমি কথা বলছি, ধরো এইখানে তুমি একটা ইউনিট পজিটিভ চার্জটাকে নিয়েছো, আর এইখানে হচ্ছে বিভিন্ন চার্জগুলো আছে, এই ধরো Q1 চার্জ, Q2 চার্জ, Q3 চার্জ, আরো সব আছে টাছে, এটা এটা ধরো তোমার QI চার্জ ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হবে যে এই যে ইউনিট পজিটিভ চার্জটা আছে এর এফেক্টে Q1, তার এফেক্টে ধরে নাও ফোর্সটা তোমার হয়তো এদিকে কাজ করছে, আচ্ছা এর এফেক্টে ধরো অ্যাট্রাকশন হয়তো ফোর্সটা এদিকে কাজ করছে, এইটা হয়তো আবার তোমার ধরো রিপালশন করছে, ফোর্সটা ধরো এদিকে কাজ করছে, এই যে পার্টিকুলার পয়েন্টটা সে ধরো অ্যাট্রাক্ট করছে, সেখানে ফোর্সটা তোমার এইদিকে কাজ করছে, তাহলে এই পয়েন্টে কিছু অনেক রকমের ফোর্স আছে,
এই ফোর্সটা ধরে নাও ফর দ্য টাইমিং F1, এই ফোর্সটা হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি F1, এখানে ফোর্সটা হচ্ছে তোমার F2, এখানে ফোর্সটা হচ্ছে তোমার F3, এখানে ফোর্সটা হচ্ছে Fi, ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করছে। এবারে এইটার একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করবে, ধরে নাও ফর দ্য টাইম বিং যে এই যে বিভিন্ন ফোর্সগুলো আছে সেই বিভিন্ন ফোর্সগুলো যদি একটা ভেক্টর সাম তুমি করো, ভেক্টর সাম করলে ধরো রেজাল্টিং ফোর্সটা হচ্ছে ধরে নাও এইটা, এইটা হচ্ছে F, এটা হচ্ছে তোমার রেজাল্টিং ফোর্স। আমি ফোর্সের টার্মসে বলছি, তাহলে যেটা কথা হচ্ছে যে আমার বিভিন্ন রকমের চার্জ আছে, Q1 Q2 ইত্যাদি একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে। এবার আমি আর ডিস্টেন্সে বা কোনো একটা পার্টিকুলার পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জ লিখেছি। তাহলে আমি যখন ইলেকট্রিক ফিল্ডটা আগে যেভাবে ডিফাইন করেছি আর কি, যে ফোর্স পার ইউনিট চার্জ, তাহলে এখানেও যে ফোর্সটা তুমি ক্যালকুলেট করতে পারো সেটাই তোমার ইলেকট্রিক ফিল্ড দিয়ে দেবে, কারণ এই চার্জটা হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ তুমি নিয়েছো, এখানে যে চার্জটা নিয়েছো সেটা হচ্ছে ইউনিট পজিটিভ চার্জ নিয়েছো, ইউনিট পজিটিভ চার্জ একটা নিয়েছি আর কি। হ্যাঁ, এটা তাহলে এবারে হচ্ছে যে এই যে ওভারঅল ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, যে ইন্ডিভিজুয়াল যে তোমার ফিল্ডটা তার যোগ করে ফেলতে হবে। তাহলে যেটা হচ্ছে যে ওভারঅল ইলেকট্রিক ফিল্ড ইটা, সেটা কি হবে না, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ড ধরো E1 E2, মানে ফোর্সটা যেমন আমি বললাম যে প্রত্যেকটা ফোর্স যোগ করে তুমি পাবে, মানে এই যে ফোর্সটা সেটা কি, যে F1 প্লাস F2 প্লাস ডট 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 প্লাস Fi, এইটা এটা হবে ঠিক একই রকম ভাবে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 প্লাস EI, এটা তোমায় লিখতে হবে, আরো যদি থাকে থাকে আর কি এটা। আচ্ছা, এবারে হচ্ছে যে তুমি যদি কোন একটা ইলেকট্রিক ফিল্ড লেখো তাহলে সেটা কি লিখবে 1/4 এপসাইলন ইন্টু তোমার যে চার্জটা তুমি ভাবছো Q1 বাই R স্কোয়ার, এবং এই বরাবর একটা ইউনিট ভেক্টর থাকবে, সেই ইউনিট ভেক্টরটা ফর দ্য টাইম বিং ধরে নাও আমি 1 ক্যাপ এইভাবে লিখি, প্লাস হচ্ছে 1/4 এপসাইলন Q2 বাই, আচ্ছা এটা R1 স্কোয়ার, Q2 বাই R2 স্কোয়ার, মানে এই যে ডিস্টেন্সটা এইখান থেকে এখানে ডিস্টেন্সটা, একটা ডিস্টেন্স হচ্ছে R1, আর একটা ডিস্টেন্স R2, এই ডিস্টেন্সটা R3, এই ডিস্টেন্সটা RI, ইত্যাদি ইত্যাদি। তো তাহলে আমি এই 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 যে ফোর্সটা, এই ফোর্স বরাবর ইউনিট ভেক্টরটা আমি 1 ক্যাপ লিখছি, এইটা হচ্ছে তোমার ধরো 2 ক্যাপ লিখছি, এইটা মানে 1 ক্যাপ বা 2 ক্যাপ জাস্ট সিম্পলি এইটুকু বোঝানো যে একটা ইউনিট ভেক্টর, হ্যাঁ আর কিছু না, মানে ইউনিট ভেক্টর আর কি, মানে 1 ক্যাপ 2 ক্যাপ এইটা। তারপরেরটা এইভাবে যাচ্ছে, তো শেষেরটা হচ্ছে 1/4 এপসাইলন UI বাই RI তার স্কোয়ার ইন্টু এখানে থাকছে তোমার ধরো এই একটা আই ক্যাপ বা কিছু একটা লিখলাম আই এর পয়েন্ট, ঠিক আছে। তাহলে যেখানে যেটা দাঁড়াচ্ছে যে আই ক্যাপটা হচ্ছে তোমার ইউনিট ভেক্টর অ্যালং EI, এটা এটা কি লিখতে পারো দেখো, 1/4 এপসাইলনটা এটা কনস্ট্যান্ট, আর বাকি পার্টটাকে তুমি খুব আরামে একটা সামেশন হিসেবে লিখে ফেলতে পারো, সামেশন ওভার I QI বাই RI তার স্কোয়ার ইন্টু ওই বরাবর ইউনিট ভেক্টরটা, এইটা হচ্ছে আমার রেজাল্টিং যে ইলেকট্রিক ফিল্ড তার এক্সপ্রেশন। মানে জাস্ট ইন্ডিভিজুয়াল যে চার্জগুলো আছে তাদের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেগুলো তুমি লিখবে, করে রেজাল্টিং যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ডকে সিম্পলি যোগ করে নেবে। তাহলে আমি সিম্বলিক্যালি লিখছি 1/4 এপসাইলন সামেশন ওভার I QI বাই RI তার স্কোয়ার ইন্টু আই ক্যাপ, যেখানে আই ক্যাপটা হচ্ছে যে তুমি ওই মানে যেটা হচ্ছে মানে Q1 চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা বা QI চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তার যে ডিরেকশন আছে সেই ডিরেকশন বরাবর হচ্ছে তোমার ইউনিট ভেক্টর, ঠিক আছে। এটা আমার এটা এটা এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর কিন্তু নয়, আইটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং EI, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে আমি তুমি তৈরি করতে পারছো যদি একাধিক চার্জ থাকে, মানে বেসিক্যালি মলিকুল, মানে এটা খুব ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট ধরো যদি তুমি এরকম একটা কনসিডার করো, একটা মলিকুল কনসিডার করো, একটা মলিকুলের ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা চার্জ নেই, অনেকগুলো চার্জ পার্টিকেল আছে, অনেকগুলো ইলেকট্রন আছে বা অনেকগুলো নিউক্লিয়াস আছে। এবার সেইখান থেকে যদি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত তোমাকে বের করতে বলে, তাহলে তার একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড দেখতে হবে না, এই পুরো কম্বিনেশনটার জন্য, মানে মলিকুলটা অ্যাজ এ হোল কতটা ইলেকট্রিক ফিল্ড দেবে সেটাকে বোঝার জন্য কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনস গুলো আছে বা নিউক্লিয়াই গুলো আছে, তারা যে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে তার একটা সামেশন তোমাকে করতে হবে। ঠিক আছে? তা দেখো এই ইলেকট্রিক ফিল্ড এই কনসেপ্টটা তোমার কাছে পরিষ্কার কিনা? হ্যাঁ, মানে ইলেকট্রিক ফিল্ড সেটা একটা সেন্স ক্যারি করে বা তার একটা মানে ক্যারি করে, তার ইউনিট আছে, তার ডাইমেনশন আছে, এই জিনিসগুলো তুমি বুঝলে কিনা? ঠিক আছে? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, নেক্সট আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি ব্যাপারটাকে শুরু করো এইরকম ভাবে, ধরো তোমার এইখানে ওই যে ইউনিট পজিটিভ চার্জ Q2টা আছে। আচ্ছা, এবারে আমি এক কাজ করছি, আর একটা চার্জ এসে Q1, একটা Q1 চার্জ আছে। আচ্ছা, এইখানে আমি বলছি একটা Q1 চার্জ, সেটা ইনফিনিটিতে ধরো ছিল, ইনফিনিটিতে ছিল। এবারে সেই Q1 চার্জটাকে তুমি এদিকে নিয়ে আসছো, নিয়ে আসছো, নিয়ে 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 এরকম একটা পার্টিকুলার পয়েন্টে ধরো তুমি পৌঁছালে। হ্যাঁ, Q1 চার্জে এখানে এসে, এবং আনার পরে এই যে ডিস্টেন্সটা হলো, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার এখন আর, তার মানে আর এইখানে হচ্ছে তোমার এইখানে এইখানে এই যে জায়গা, এটা হচ্ছে আর টেন্স টু ইনফিনিটি। তা আর টেন্স টু ইনফিনিটি থেকে একটা চার্জকে তুমি এই পয়েন্টে নিয়ে আসছো। আচ্ছা, এবারে দেখো, ধরো ফর দ্য টাইম বিং যদি Q2 এবং Q1 যদি অপোজিট চার্জ হয়, যদি অপোজিট চার্জ হয় তাহলে সে তার এমনি এমনি আসবে না, তোমাকে কিছু ওয়ার্ক করে কষ্ট করে এখানে আনতে হবে। যেমন করে তুমি একটু খেয়াল করে দেখো যে একটা হয়তো বল বা কোনো একটা ওয়েট, দেখো তুমি সে কিন্তু এমনি এমনি উপরে উঠে যাবে না। এবার তুমি যদি মেঝে থেকে তাকে টেবিল পর্যন্ত তুলে রাখার চেষ্টা করো, তাহলে তোমাকে কি করতে হচ্ছে, নিচের দিকে একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, তার এগেন্স্ট তোমাকে একটা ওয়ার্ক করতে হলো। ধরে নাও এম মাসের একটা বডি, তার উপরে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এমজি, সেই ফোর্সের এগেনস্টে তুমি তাকে এইচ ডিসপ্লেসমেন্ট দিয়ে এইচ হাইটে তুমি এসে পৌঁছে দিলে, তা তোমাকে ওয়ার্ক কতটা করতে হলো, ফোর্স এমজি ইন্টু এইচ, মানে এমজি এইচ। এবং সেই এমজি এইচটা কি হয়, সে পোটেনশিয়াল হিসেবে স্টোর থাকে না, তাই তো? তাহলে সেটাই তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে যে কোনো পোটেনশিয়ালকে তুমি এইরকম ভাবে ভাবতে পারো যে বেসিক্যালি ওয়ার্ক যদি তোমাকে কিছু করতে হয়, তাহলে ওয়ার্ক ডান টু প্লেস এ পার্টিকুলার পার্টিকেল এ ডেফিনাইট পজিশন। তাহলে একটা ইনফিনিটি যেখানে তাদের মধ্যে অ্যাট্রাকশন রিপালশন কিচ্ছু ছিল না, সেই জায়গা থেকে আর দূরত্বে আনার জন্য তোমাকে যে ওয়ার্কটা করতে হচ্ছে সেটাই পোটেনশিয়াল হিসেবে স্টোর থাকবে। তাহলে আমি জাস্ট মানে সেটাই 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 ওয়ার্ক থাকে যেটা হবে সেটা। তাহলে ওয়ার্কটা কি হচ্ছে এখানে, ওয়ার্ক ডান টু ব্রিং এ চার্জ Q1 from r tends to infinity to a particular point having a distance r from the source charge Q2. The work done to bring a charge Q1 from r tends to infinity to a particular point having a distance r from the source charge Q2 is given by, কি হবে দেখো, ফোর্সটা কতটা, ফোর্সটা হচ্ছে Q2 Q1 by 4 pi epsilon into r স্কয়ার, এতখানি ফোর্স, তাকে তোমাকে গুণ করতে হবে কি দিয়ে, ফোর্স ইন্টু তোমার ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, মানে এটাকে আসলে সত্যি বলতে কি একটুখানি আগে থেকে লিখি, তোমার ওয়ার্কটা একটা স্কেলার কোয়ান্টিটি, এই স্কেলার কোয়ান্টিটি আসে কি করে, আসে বেসিক্যালি দুটো ভেক্টরে যদি তুমি ডট প্রোডাক্ট করো তাহলে স্কেলার কোয়ান্টিটিটা আসতে পারে।
তো এইখানে আমি যে কাজটা অ্যাকচুয়ালি করেছি সেটা হচ্ছে এই যে ধরো তুমি যে ফোর্সটা কাজ করছে কিউ ওয়ান এর উপরে ধরে নাও এফ এইটা, আর যে ডিসপ্লেসমেন্টটা করছে ধরে নাও ফর দ্য টাইম বিং সে হচ্ছে ডিআর। হুম, আচ্ছা এবারে এইখানে যেটা তুমি একটা কাজ করতে পারো, এই ডিআরটা তুমি কোন দিক থেকে মাপছো, দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি 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 জাস্ট ডট প্রোডাক্ট হিসেবে লিখছি, মানে এইরকম ভাবে লিখছি এফ ইন্টু ডিআর। এইটা এইটা কি হলো না, এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি তুমি ইনফাইনাইটেসিমাল অ্যামাউন্টের ডিসপ্লেসমেন্ট করো, ধরো আর থেকে আর প্লাস ডিআর বা আর প্লাস ডিআর থেকে আর, এইটুকু যদি আসে ধরে নাও ফর দ্য টাইমিং, এই যে পজিশন ভেক্টরটা আর আর এই যে পজিশনটা এইটা ধরো তোমার আর প্লাস ডিআর ছিল, তাহলে আর প্লাস ডিআর থেকে আর এ আনতে বা আর থেকে আর প্লাস ডিআর নিয়ে যেতে যদি তোমার ডিআরটা খুব ছোট হয় আর কি, হ্যাঁ, তাহলে যে ওয়ার্কটা পাবো সেটা হচ্ছে ইনফাইনাইটেসিমাল হবে। আর যদি আমি এই পুরো পার্টটাকে আমি ইন্টিগ্রেট করে দিই কোথা থেকে কোথা পর্যন্ত, না ইনফিনিটি থেকে আর পর্যন্ত, ইনফিনিটি থেকে আর পর্যন্ত, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার একটা নেট টোটাল ওয়ার্কটা হয়ে গেল। আমি আবার বলছি দেখো যে তোমার এই আর প্লাস ডিআর থেকে তুমি যদি আর এ নিয়ে চলে আসো, বা ইন আদার ওয়ে তুমি আর থেকে আর প্লাস ডিআর এ নিয়ে যেতে পারো, যা খুশি বলতে পারো আর কি, তুমি নিজে মানে ডিআর ডিসপ্লেসমেন্ট করার জন্য তোমাকে যে ওয়ার্কটাকে করতে হচ্ছে সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি মানে আচ্ছা আমি যেভাবে বলছি ওয়ার্কটা সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে নিই, আমি যেভাবে ব্যাপারটাকে ভাবছি সেটা ইনফিনিটি থেকে মানে আটটা জিনিস যেন কমাচ্ছি মানে এইখানে বলা ভালো যে ডিআরটা উইথ নেগেটিভ সাইন আছে, মানে ডিআরটা কিন্তু একটা নেগেটিভ সাইন নিয়ে থাকা উচিত। মানে এটা আরেকটু বলি, এক সেকেন্ড, মানে আমি যেভাবে ডিস্টেন্সটাকে দেখেছি মানে এইটাকে আর প্লাস ডিআর বললে এক রকমের হতো, আর যেহেতু আমি ওই বেশি থেকে কমের দিকে আমার নোশনটা, বেশি থেকে কমের দিকে হওয়া মানে অ্যাকচুয়ালি এটা লেখা হচ্ছে মাইনাস ডিআর এইভাবে, হ্যাঁ এটা, তাহলে এফ ডট মাইনাস ডিআর এইটা, সেটা হচ্ছে তোমার ইনফিনিটি থেকে আর পর্যন্ত করার জন্য যে ওয়ার্কটা করতে হচ্ছে সেটাই বেসিক্যালি। এবারে এটা কেমন হচ্ছে না, ফোর্সটাকে তুমি জাস্ট লেখো Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর স্কোয়ার, এটা হচ্ছে ফোর্সটা। এটা হচ্ছে ফোর্সটা এইটা। আর এবারে এইটা তোমার ডিআর আছে এইটা উইথ মাইনাস সাইন এইটা। আর এবারে দেখো এইখানে যে অ্যাঙ্গেলটা এফ এবং ডিআর তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা তুমি কেমন ধরবে, এটা 0 ডিগ্রি ধরবে না 180 ডিগ্রি ধরবে, দিস ইজ ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে তোমার এই যে তোমার ধরো যে Q2 মানে আমি একটা Q2 আর Q1 একে দুটো চার্জ বলছি, দুটো চার্জ যদি অপোজিট চার্জ হয় তাহলে অটোমেটিক্যালি চলে আসবে, আর যদি তোমার সেম চার্জ হয় তোমার কষ্ট করে আনতে হবে। এটা গল্প তো, মানে যদি এমন হতো যে তোমার ডিস্টেন্সটা তুমি সবসময় এদিক থেকেই মাপছো, ডিস্টেন্সটা বাঁ দিক থেকে ডান দিকে সবসময় বাড়ছে আর রিপালশন হচ্ছে, তাহলে ফোর্স যেদিকে ডিস্টেন্স তোমার সেই দিকে। আর যদি উল্টো দিকে হতো যে অ্যাট্রাকশন হচ্ছে অর্থাৎ ফোর্সটা তোমার এদিক থেকে এদিকে কাজ করছে আর ডিস্টেন্সটা কিন্তু তুমি এদিক থেকে এদিকে মাপছো, তখন কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেলটা ধরতে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি না 180 ডিগ্রি তার উপরে নির্ভর করে এই যে সাইনটা সেটা নেগেটিভ না পজিটিভ সেটা ঠিক হবে। তাহলে আমি এখানে ফর দ্য টাইম বিং ধরো এরকম ধরে নিচ্ছি যে মানে অ্যাজিউমিং এফ অ্যান্ড ডিআর আর অ্যালং দ্য সেম ডিরেকশন, এইটা ধরে নিয়ে আমি জাস্ট ফাইনাল ফর্মুলাটাকে বের করছি। যদি অপোজিট ডিরেকশনে থাকতো তাহলে এই মাইনাসটা অ্যাজ এ হোল মিলে হচ্ছে তোমার প্লাস হয়ে যেত। তাহলে ওয়ার্কটা যেটা তুমি পাচ্ছ এইটা, এই পার্টটাকে তোমাকে কি করতে হচ্ছে, ইন্টিগ্রেট করতে হচ্ছে ফ্রম ইনফিনিটি থেকে আর পর্যন্ত এইটা। আচ্ছা এবারে দেখো তুমি যখন করছো খেয়াল করো এইটা হয়ে যাবে হচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর, ইন্টিগ্রেট করলে মাইনাস আছে 1 বাই আর স্কোয়ার, ইন্টিগ্রেট করলে মাইনাস 1 বাই আর হবে, তাই মাইনাসে প্লাস হয়ে গেল। এইটা হচ্ছে তোমার ইনফিনিটি থেকে আর পর্যন্ত এইটা। দেখো মানে খেয়াল করে দেখো এইটাকে তুমি বসিয়ে দাও সেটা কি দাঁড়াচ্ছে Q1 Q2 বাই 4 পাই এপসাইলন ইন্টু আর, তাহলে এইটা হয়ে যাচ্ছে দেখো তোমার ওয়ার্কটা। তাহলে কি হচ্ছে
না একটা Q2 চার্জ ছিল, ইনফিনিটি থেকে Q1 চার্জকে এই পয়েন্টে আনার জন্য তোমাকে যে ওয়ার্কটাকে করতে হলো, এবং এই যে আমি এখানে লিখেছি এফ অ্যান্ড ডিআর আর অ্যালং দ্য সেম ডিরেকশন, তার মানে তুমি বেসিক্যালি সে এমনি এমনি আসছে তুমি বলছো না, তুমি জোর করে নিয়ে আসছো, মানে ফোর্সটা যেদিকে কাজ করছে ডিস্টেন্সটা সেই দিকে কাজ করছে, আর থেকে আউটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, তার মানে বেসিক্যালি রিপালশন। রিপালশনের জন্য তোমার কিছুটা ওয়ার্ক করতে হবে, সেখানে ওয়ার্কটা এখানে পজিটিভ হিসেবে অ্যাপিয়ার করেছে। হ্যাঁ, এবারে যদি কোনো কারণে তুমি বলতে যে Q2 এবং Q1 তারা অপোজিট চার্জে, তাহলে তোমাকে ওয়ার্কটাকে করতে হতো না, ওয়ার্কটা অটোমেটিক্যালি হয়ে যেত। তখন কি হতো, এই মাইনাস সাইনটা অটোমেটিক্যালি প্লাস হয়ে যেত, তাহলে এখানে ওয়ার্কটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যেত, যেটা তোমার ইভেন থার্মোডাইনামিক্সের যে ওয়ার্কের যে সাইনের যে কনভেনশন, যে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হলে তুমি সেটাকে পজিটিভ লিখবে, আর ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলে সেটা নেগেটিভ লিখবে। অর্থাৎ জোর করে আনতে গেলে তোমার যদি আনতে কষ্ট হয় তাহলে সেটাকে তোমাকে পজিটিভ ধরতে হবে, আর যদি অটোমেটিক্যালি চলে আসে সেটাকে নেগেটিভ ধরতে হবে। যেমন ধরো নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রন ঘুরছে তারা অপোজিট চার্জেস বলে এই যে সকাল ওয়ার্কটা সেটা কিন্তু নেগেটিভ হিসেবে অ্যাপিয়ার করবে। কারণ কি করে নেগেটিভ হিসেবে অ্যাপিয়ার করবে, না দেখো পরিষ্কার হচ্ছে এফ আর ডিআর, এখানে এফ আর ডিআর তারা হচ্ছে সেম লাইন বরাবর সেম ডিরেকশনে কাজ করছে বলছি, আর যদি তোমার অ্যাট্রাকশন তারা কিন্তু অপোজিট ডিরেকশনে কাজ করতো। অপোজিট ডিরেকশনে কাজ করলে অটোমেটিক্যালি কিন্তু এই তোমার এফ ডট ডিআর মানে এফ ডিআর কস থিটা কস 180 ডিগ্রি, সেটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেত, তাহলে এখানে অটোমেটিক্যালি প্লাসটা হয়ে গেত, আর ওয়ার্কের ক্ষেত্রে ফাইনাল একটা মাইনাস সাইন থেকে যেত। ঠিক আছে, তাহলে আমি এই সাইনটাকে নিয়ে বেশি বদার্ড হচ্ছি না, কারণ সাইনের একটা কনভেনশন আছে, সেই কনভেনশনটা আমি এখানে ইউজ করব। মানে এখানে এই থার্মোডাইনামিক্সের সাইন কনভেনশন রিগার্ডিং দ্য ওয়ার্ক আর কি, সেটা আমি ইউজ করেছি, যে যদি অপোজিট চার্জ হয় তারা অ্যাট্রাক্টেড হবে, তাহলে তোমাকে কিছু করতে হবে, সেটা অটোমেটিক্যালি আসবে, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হবে, তখন ওয়ার্কটা নেগেটিভ হিসেবে অ্যাপিয়ার করবে। আর যদি তারা সেম চার্জেস হয় তারা রিপালশন হবে, তখন ইনফিনিটি থেকে কোনো একটা Q1 চার্জকে আর দূরের থেকে আনার জন্য তোমাকে কিছুটা ওয়ার্ক করতে হবে, কষ্ট করে কাজটাকে করতে হবে আর কি, কারণ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হবে, সেটা পজিটিভ হিসেবে অ্যাপিয়ার করবে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই যে ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটা এখন রিপ্লেস করে দাও, এই Q1 চার্জটাকে তোমার একটা ইউনিট পজিটিভ চার্জ হবে। মানে এবারে নেক্সট যেটা করো সেটা হচ্ছে কি লেট Q1টা হচ্ছে তোমার জাস্ট মানে এটা ইউনিট পজিটিভ চার্জ, Q1টা হচ্ছে তোমার একটা ইউনিট পজিটিভ চার্জ, Q1টা হচ্ছে তোমার একটা ইউনিট পজিটিভ চার্জ। Q1 যদি ইউনিট পজিটিভ চার্জ হয় তাহলে ওই ইনফিনিটি থেকে আর দূরত্ব আনতে তোমাকে কতখানি ওয়ার্ক করতে হবে, তাহলে দেন ওয়ার্ক ডান টু ব্রিং দিস unit positive charge from infinity to a point having distance r, এটা কত হবে না ওয়ার্কটাকে তুমি অ্যাজ ইফ যেন Q1 দিয়ে ভাগ করে দিলে, মানে এই যে Q1টাকে তুমি জাস্ট সিম্পলি এখানে 1 বলে দিচ্ছ, সেটা হয়ে যাচ্ছে কত তোমার Q2 বাই 4πε0 r হয়ে যাচ্ছে, এবং এইটাই তোমার হয়ে যাচ্ছে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট r। তাহলে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট r সেটাকে ডিফাইন হচ্ছে এইরকম ভাবে যে তুমি একটা ইউনিট পজিটিভ চার্জ সেটা ইনফিনিটি থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আনছো, পার্টিকুলার পয়েন্ট আনার জন্য তোমাকে যে ওয়ার্কটাকে করতে হলো সেইটাই বেসিক্যালি তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে আমি ডেফিনেশনটা কিভাবে লিখবো, তাহলে ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল যেটাকে ফাই বলছি, ফাই at any point is defined as the work required to move a unit positive charge where the electric potential phi at any point is defined as the work required to move a unit positive charge from infinity distance to the point in question, the
point in the point in question. The electric potential at any point, লাল কালিতে আন্ডারলাইন করে দিই, the electric potential at any point is defined as the work required to move a unit positive charge from infinity distance to the point in question. ঠিক আছে? এটা আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই ইলেকট্রিক ফিল্ডের সাথে এই ইলেকট্রিক পোটেনশিয়ালে কি সুন্দর একটা সম্পর্ক দেখো। তুমি যদি এই যে ফাইটাকে ডি ফাই বাই ডিআর করো, কি দাঁড়াচ্ছে এটা? দেখো এটাকে যদি করো মাইনাস কিউ টু বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর স্কয়ার হয়ে গেল না? এটা মাইনাস ই হয়ে গেল না? মানে কিউ টু বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার, সেটা তো ইলেকট্রিক ফিল্ড ছিল, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে না, ক্লিয়ারলি ইলেকট্রিক ফিল্ডটা জাস্ট তোমার নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। যখন তুমি আরেক টার্মসে পুরো জিনিসটাকে দেখছো তখন কি দাঁড়াচ্ছে না, ইটা দেখো মাইনাস ডি ফাই বাই ডিআর, জাস্ট এটা দাঁড়িয়ে যাচ্ছে এটা। আর এইটা হচ্ছে তুমি যখন এই জাস্ট একটা ডিরেকশন স্পেসিফিক করে দিচ্ছ, এবারে যদি ডিরেকশন তুমি স্পেসিফিক না করে দাও তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড যেহেতু একটু ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তুমি এটাকে মোর জেনারেলি তুমি কি লিখতে পারো, তাহলে মোর জেনারেলি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে তুমি জাস্ট লিখবে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ডটা বাই ডেফিনেশন হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল। এটা তুমি এটাকে একটুখানি এইভাবে লিখতে পারো, যদি ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই অ্যান্ড জেড ডিরেকশন যদি যথাক্রমে আই জি আর কে হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে তুমি চাইলে এইরকম ভাবে লিখতে পারো 3 ডাইমেনশনে। এইটা মাইনাস, আচ্ছা এই যে ডেল অপারেটর সেটা কত, আই ইন্টু ডেল ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল ডেল জেড, এইটা তার সঙ্গে ফাইটা রয়ে গেল। কম্পেয়ার করো তাহলে ক্লিয়ারলি এক্স কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড যেটা, সেটা হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, ওয়াই কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, অ্যান্ড জেড কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মাইনাস ডেল ফাই বাই তোমার ডেল জেড। তাহলে ডেল ফাই বাই ডেল এ, ডেল ফাই বাই ডেল ওয়াই, ডেল ফাই বাই ডেল জেড, এরকম কম্পোনেন্ট ওয়াইজ করলে সেটা হচ্ছে এরকম তোমার দেখতে হবে। আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো সেটা হচ্ছে যে যে এখানে আমি যে ছবিটাকে ডেসক্রিপশনটাকে দিয়েছি, একটা চার্জ ছিল সেইখানে, মানে একটা চার্জ কিউ টু ছিল, একটা ফিক্সড চার্জ। এবার ইনফিনিটি থেকে অন্য একটা পজিটিভ চার্জকে তুমি একটা পার্টিকুলার ডিস্টেন্সে নিয়ে আসছো। আর এরকম এবং সেই জন্য এই যে এক্সপ্রেশনে এই যে তোমার ফাই এর যে এক্সপ্রেশন গুলো কথা, ফাই এক্সপ্রেশনে কিউ টুটা এসছে আর কি। এবার যদি এমন হতো কিন্তু অনেকগুলো চার্জ থাকে, তাহলে ইফ দেয়ার আর many point charges present, then electric potential can be written as phi-টা, এটাকে তুমি যখন লিখবে কি না, জাস্ট সামেশন ওভার আই ইউআই বাই, আচ্ছা 4 পাই এপসাইলনটা বাইরে বের করে দিই, কারণ 4 পাই এপসাইলন তো সবেতেই লাগবে, মানে ওটার তো আর কোনো ডামি ইন্ডেক্সিং নেই। 1/4 পাই এপসাইলন ইন্টু সাম ওভার আই ইউআই বাই আর, এরকম ভাবে তুমি লিখতে পারো 1/4 পাই এপসাইলন কিউআই বাই আর। মানে এই যে তুমি পোটেনশিয়ালটা এখানে ডিফাইন করলাম না, এই যে ফাই আরটাকে, এটা কিউ টু বাই 4 পাই এপসাইলন 0 আর, যেখানে হচ্ছে কিউ টু মানে কিউ টু একটা চার্জ, সেখান থেকে ওই যে পয়েন্টটা তুমি ভাবছো সেই পয়েন্টের ডিস্টেন্সটা আর ছিল বলে,
এবার তার বদলে যদি অনেকগুলো চার্জ থাকে Q1 Q2 Q3 Q4 ইত্যাদি ইত্যাদি, এরকম চার্জ আছে, এরকম চার্জ, এই চার্জ, এই চার্জ ইত্যাদি ইত্যাদি, এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, এইভাবে করতে 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 এটা তোমার QI চার্জ। এই একটা পার্টিকুলার পয়েন্ট, এইখানে ডিস্টেন্সটা ধরো R1 ধরছি, এইখানটা ডিস্টেন্স হচ্ছে R2, এইখানটা ডিস্টেন্স ধরো R3, এইটা, হ্যাঁ। তাহলে এবারে তুমি যখন একটা চার্জকে তুমি এই পয়েন্টটা আনবে, তাহলে এই Q1 এর রেসপেক্টে সে একটা ইনফিনিটি থেকে একটা পার্টিকুলার পয়েন্টে আসছে, Q2 থেকে মানে ইনফিনিটি থেকে এই পয়েন্টটা আসছে, QI এর রেসপেক্টে এইরকম ভাবে আসছে। তাহলে এবারে ওভারঅল যখন পোটেনশিয়ালটা তুমি করবে, যে ফাইটা সেটা যে ইন্ডিভিজুয়াল, মানে যেটা সুবিধা হচ্ছে যে ফাই যেটা বিইং এ স্কেলার কোয়ান্টিটি, this addition is much simpler. দেখো তুমি যখন ইলেকট্রিক ফিল্ডের কথা বলেছিলে, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু জিনিসটা কমপ্লিকেটেড ছিল, কারণ ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি বলে ওভারঅল বা রেজাল্টিং ইলেকট্রিক ফিল্ড বের করতে গেলে ইন্ডিভিজুয়াল চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড যেটা আসছে তার ভেক্টর সাম করতে হতো। কিন্তু ফাই একটা স্কেলার কোয়ান্টিটি, ফাই যেহেতু স্কেলার কোয়ান্টিটি, তাহলে জাস্ট সিম্পলি ফাইটাকে তুমি এই φ1 প্লাস φ2 প্লাস ডট 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 প্লাস φi, হ্যাঁ, এইরকম ভাবে তুমি খুব ইজিলি লিখে ফেলতে পারছো। তাই এইভাবে লিখে ফেলতে পারার জন্য মানে এইটাকে তুমি জাস্ট এইরকম করে ভাবছো, তো সামেশন ওভার আই φi এরকম ভাবে তুমি লিখছো এইটা। এবারে φi গুলো যেহেতু 1/4πε QI/RI যোগ করলে হচ্ছে জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সবসময় না এই পোটেনশিয়াল দিয়ে ভাবা ভীষণ ভীষণ সহজ। মানে পোটেনশিয়াল দিয়ে তুমি যদি ভেবে ফেলো, পোটেনশিয়াল যদি স্কেলার কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, খুব ইজিলি যোগ করে ফেলতে পারবে। তাহলে ইজিলি যোগ করে ফেলতে পারবে। এবারে সেইখান থেকে যদি আমার ইলেকট্রিক ফিল্ড দরকার পড়ে, এই রিলেশন থেকে আমি পেয়ে যাবো ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, সেখান থেকে তো অটোমেটিক আমি পেয়েই যাচ্ছি, তাই না? আচ্ছা, এই ইকুয়েশন নাম্বারিং গুলো মানে দেওয়া হচ্ছে না, কোথায় লাস্ট নাম্বারিং দিয়েছিলাম, 6 নম্বর। তবে এইটাকে না হয় বলছি 7 নম্বর ইকুয়েশন। এইটা ধরো 8 নম্বর ইকুয়েশন, এটা 9 নম্বর ইকুয়েশন। দেখো এই 9 নম্বর ইকুয়েশনে তুমি যখন রেজাল্টিং ইলেকট্রিক ফিল্ডটাকে বের করেছো, সেখানে কি হচ্ছে, তোমার একটা ভেক্টর সাম করতে হচ্ছে, এটা বেশ ডিফিকাল্ট, হ্যাঁ। 10 নম্বর ইকুয়েশন লিখে রাখি, 10 নম্বর ইকুয়েশন, এইটা 11 নম্বর ইকুয়েশন, এটা ধরো 12 নম্বর ইকুয়েশন, এইটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, 13 নম্বর ইকুয়েশন, এটা হলো 14 নম্বর ইকুয়েশন। অন দ্য আদার হ্যান্ড দেখো 14 নম্বর ইকুয়েশন যখন তুমি করছো, তখন জাস্ট সিম্পলি তুমি যোগ করে দিচ্ছ। তাহলে যেহেতু ফাইগুলো সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, তার পক্ষে এই যোগ করে নেওয়াটা কিন্তু তোমার অনেক ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইউনিট যদি দেখো কি হবে, সিজিএস ইউনিট অফ ফাই কি, তুমি যেভাবে ভাববে, তুমি যদি এইটাকে এইরকম করে ভাবো যে ওয়াট পার চার্জ, তার মানে আর্গ পার ইএসইউ, এরকম করে ভাবতে পারো। অথবা তুমি যেটা ভাবতে পারো, ঠিক আছে, মানে আমি পুরোটাকে ইএসইউ টার্মসে নিয়ে চলে যেতে পারি, মানে আর্গ পার ইএসইউ। আর্গ মানে কি, আর্গ মানে ডাইন ইন্টু সেন্টিমিটার ইন্টু ইএসইউ টু দি পাওয়ার -1। তো মানে আর্গ মানে কি, এনার্জি, এনার্জি ডাইন ইন্টু সেন্টিমিটার। আর আবার ডাইনটা সমান কত কি ছিল, ইএসইউ স্কোয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার -2, এদিকে সেন্টিমিটার আছে, এদিকে ইএসইউ টু দি পাওয়ার -1 আছে। তাহলে খেয়াল করে দেখো কত হলো এটা, ইএসইউ সেন্টিমিটার টু দি পাওয়ার -1। তাহলে ফাইটার ইউনিটটা আর্গ পার ইএসইউ ইনভার্স তুমি লিখতে পারো। আর্গটা হচ্ছে ডাইন ইন্টু সেন্টিমিটার, ডাইন মানে ইএসইউ স্কোয়ার ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -2, সেখানে আরেকটা সেন্টিমিটার আছে, ইএসইউ টু দি পাওয়ার -1 আছে, এটা ইএসইউ সেন্টিমিটার টু দি পাওয়ার -1 হয়ে গেল। কিন্তু সিজিএস ইউনিট অফ ফাই তুমি বলো। আর এসআই ইউনিট যদি বলো, এসআই ইউনিট অফ ফাই, এটা হচ্ছে জুল পার ইউনিট চার্জ, ওয়াট পার ইউনিট চার্জ, মানে জুল পার কুলম এইরকম ভাবে লিখবো, হ্যাঁ।
জুল পার কুলম এইরকম ভাবে আমি লিখছি জাস্ট এসআই ইউনিট অফ ফাইটা। হ্যাঁ, মানে তুমি দেখো ফাইয়ের সঙ্গে যদি কুলম তুমি গুণ করে দাও জুল পেয়ে যাবে, অর্থাৎ এনার্জিটা পেয়ে যাবে বা ওয়ার্কটা পেয়ে যাবে। এবার এখানেও তুমি চাইলে এটাকে নিউটন বা ইত্যাদি টার্মসে ট্রান্সফর্ম করে তুমি লিখতে পারো, মানে এইটা তুমি এইভাবে লিখতেই পারো, এটা নিউটন ইন্টু মিটার ইন্টু কুলম এইরকম ভাবে লিখতে পারো। ঠিক আছে, হলো জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমি আজকে তো আর বেশি সময় নেই, মানে আমাদের বেসিক যে ইলেকট্রোস্ট্যাটিক যে বেসিক জিনিসপত্রগুলো, সেই বেসিক জিনিসপত্রগুলোর মধ্যে আমি 3-4টে জিনিস ইন্ট্রোডিউস করলাম, এখনো 2-3টে জিনিস আমাকে ইন্ট্রোডিউস করতে হবে, সেটা যে ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স বলতে কি বুঝি সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে, এবং সেখান থেকে ফ্লাক্স ক্যালকুলেট করা, এবং ক্যালকুলেশনটা করব বেসিক্যালি হচ্ছে তোমাদের যে বিখ্যাত যে গসেস ল আছে সেই গসেস লটাকে হেল্প নিয়ে, সেটা আমাকে করতে হবে। আর পয়সনস ইকুয়েশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা জানতে হবে, পার্টিকুলারলি যখন আমরা ক্যালকুলেট করব, মানে ডি বাই হুকেল অনসেকার থিওরি তার ডেরিভেশন করব, তখন স্টার্টিং পয়েন্টটা হচ্ছে পয়সনস ইকুয়েশন, সেটা আমার দরকার পড়ছে। তাহলে আজকে আমাদের খুব বেশি সময় নেই, তাহলে আমরা মানে নেক্সট কি পড়বো একটুখানি বলে দিই। তাহলে নেক্সট ক্লাসে আমরা প্রথম যে কনসেপ্টটাকে আলোচনা করব সেটা অবভিয়াসলি হচ্ছে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স বলতে আমি কি বুঝছি, বা ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড আর কি, ফ্লাক্স অফ ইলেকট্রিক ফিল্ড। এইখান থেকে আমি মেনলি যে এমফ্যাসিস যে জায়গাটা দেবো সেটা হচ্ছে গসেস ল। এইটা নিয়ে খুব ভালো করে আলোচনা করতে হবে, এবং গসেস ল থেকে বেশ কতগুলো প্রবলেমের ক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সটা আমি ক্যালকুলেট করবো, মানে স্ফিয়ারের জন্য তো করবোই, অন্যান্য ক্ষেত্রে জিনিসটাকে করবো। তারপর যেটা করব, দ্য পয়সনস ইকুয়েশন, পিওআই এসএসওএন পয়সনস ইকুয়েশন, এইটাকে আলোচনা করতে হবে। তারপর আমি চলে আসবো হচ্ছে তোমার ডাইপোল মোমেন্টে, যদি টাইম পারমিট করে ডাইপোল মোমেন্টের পরে আমরা ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, মানে ইম্পেডেন্স অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, তোমার ইনডিউস ডাইপোল মোমেন্ট, পোলারাইজেশন, পোলারাইজেবিলিটি, তারপর আলোচনা হবে। তাহলে মেজর এই 3টে জিনিস হচ্ছে আমরা পরের দিন আলোচনা করার কথা। তা আমরা যেটা করলাম এখন পর্যন্ত সেটাকে যদি সামারি করি, সেটা কেমন দাঁড়াচ্ছে? সামারি যেটা করছি, তাহলে আমি কি কি পড়েছি আর কি। এক হচ্ছে তুমি কুলমস লটাকে পড়েছো, কুলমস ল, সেইখান থেকে ফোর্স তুমি বুঝেছো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জাস্ট মানে বুঝেছো, ফোর্স ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, হ্যাঁ ফোর্স ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এর জাস্ট আমি মানে বুঝেছি। পারমিটিভিটি, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ, অ্যাবসলিউট পারমিটিভিটি এবং রিলেটিভ পারমিটিভিটি, সেই যে কনসেপ্টগুলো ইলেকট্রোস্ট্যাটিকে খুব কাজে লাগে আর কি, সেটা আমি দেখে নিয়েছি এইটা। হ্যাঁ, এবং অবভিয়াসলি এক্ষেত্রে এই যেখানে তোমার যে কনফিউশনগুলো যেখানে থাকে, সিজিএস এসআই এই যে জিনিসপত্রগুলো আর কি, সিজিএস এসআই এ মিডিয়াম থাকলে না থাকলে এগুলোকে জাস্ট বেসিক্যালি মানে যে যে টার্মগুলোকে ইন্ট্রোডিউস করে, দেখো ফোর্স, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট পারমিটিভিটি, এইগুলো নিয়ে জাস্ট আলোচনা হয়েছে। আচ্ছা 2 নম্বরে আমি যে জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছিলাম সেটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা সিজিএস এসআই তাদের ইউনিট ডাইমেনশন হ্যানা তানা এইসব নিয়ে ইলেকট্রিক। আর 3 নম্বর আমরা যেটা করলাম সেটা কি ইলেকট্রিক পোটেনশিয়াল, এবং এবং এইগুলোকে করার পরে আমরা প্রত্যেক ক্ষেত্রে যেভাবে করেছি, যে ফান্ডামেন্টাল লটা কুলমস ল সেখান থেকে শুরু করেছিলাম, শুরু করে তাদের যে বিভিন্ন রকমের ইন্টার রিলেশনস গুলো, মানে একটা জানলে আর একটা তুমি কেমন করে ক্যালকুলেট করে ফেলতে পারছো সেটা জানছো। ফোর্স জানলে ইলেকট্রিক ফিল্ড তুমি ক্যালকুলেট করে ফেলতে পারছো, ইলেকট্রিক ফিল্ড জানলে ইলেকট্রিক পোটেনশিয়াল ক্যালকুলেট করে ফেলতে পারছো, বা উল্টো দিকে ইলেকট্রিক পোটেনশিয়াল জানলে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে ফেলতে পারবে, সেখান থেকে তুমি জাস্ট ফোর্স ক্যালকুলেট করতে পারবে। তাহলে যেহেতু অরিজিনেট করছি ফোর্স, তাকে ইলেকট্রিক ফিল্ড, তাকে ইলেকট্রিক পোটেনশিয়াল,
কিন্তু অনেক প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখবে যে হয়তো ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটা তোমাকে দিয়ে দিয়েছে, সেইখান থেকে তুমি কিন্তু ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স এগুলোকে কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে আর কি। তাহলে এটা হয়তো প্রথমে মানে অর্ডারটা এইরকম ভাবে আসতে পারে, অথবা অর্ডারটা তোমার উল্টো দিক দিয়েও যেতে পারে, মানে উল্টো দিক দিয়েও কিন্তু যেতে পারে। এটা হচ্ছে মজা, মানে আমরা ইন্ট্রোডিউস করছি কুলম্বস লটাকে ফান্ডামেন্টাল ধরে, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড, সেখান থেকে ইলেকট্রিক পোটেনশিয়াল। দেখো আর উল্টো দিকে ইলেকট্রিক পোটেনশিয়াল তুমি যদি জানতে, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবে ইকুয়াল টু মাইনাস ডেল ফাই ডেল আর বা মাইনাস গ্রেডিয়েন্ট অফ ফাই, সেখান দিয়ে আবার ইলেকট্রিক ফিল্ড জানলে সেখান থেকে তুমি কোন চার্জ তুমি দিয়েছো সেটা গুণ করে দিলে তুমি জাস্ট ফোর্সটা পেয়ে যেতে পারো। সেই জন্য এই ইন্টার রিলেশনগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুমি অ্যাকচুয়ালি ধরো আমি কথার কথা বলছি যে তুমি হয়তো একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিয়ে কথাবার্তা বলছো, স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশন। স্ট্রং ইলেকট্রোলাইটিক সলিউশনে তো আয়নগুলোই বেসিক্যালি তোমার চার্জ। এবার আয়নের সংখ্যা তার একটা আধটা না, ইনফাইনাইট নাম্বার অফ আয়নস আছে। তাহলে সেই পার্টিকুলার কেসে এই ইন্ডিভিজুয়াল ফোর্সগুলো বা ইলেকট্রিক ফিল্ড কত এগুলো বের করা অসুবিধে। তার বদলে আমি যেটা করবো যে একটা চার্জ ডেনসিটি বলে একটা জিনিস আছে, কন্টিনিউয়াস চার্জ ডেনসিটি আর কি, সেইখান থেকে পোটেনশিয়াল তৈরি করে সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স এগুলোকে ক্যালকুলেট করা আমার সুবিধা হবে আর কি। ঠিক আছে, তাহলে এই আজকে বেসিক্যালি এইটুকু জিনিসই আমরা কভার করলাম। দেখো কারো যদি কোনো কোশ্চেন্স থাকে বা ডাউটস থাকে তো বলে না, নেক্সট দিন এখান থেকে আমরা কন্টিনিউ করবো। কারো কিছু বলার আছে? কেউ কিছু বলবে? না স্যার, ঠিক আছে।